বেনিফিট হসপিটালে কর্মরত আছেন। আজকে আমরা হেমোডাইনামিক মনিটরিং সেশনে ম্যাডামের সাথে যুক্ত থাকব। আপনারা অবশ্যই সেশনের সময়ে স্পিকারটি মিউট করে রাখবেন। পরবর্তী সময় সেশনের শেষে কোশ্চেনগুলো করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের কোশ্চেনগুলো জমে রাখবেন এবং সেশন চলাকালীন সময়ে কেউ প্লিজ আনমিউট করবেন না, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে বা একটু ডিভাইসে প্রবলেম আছে সেক্ষেত্রে আপনারা একটু কনসাস থাকবেন কাইন্ডলি। এবং যদি কারো কোনো শুনতে সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা আনমিউট করে বলতে পারবেন বা আমরা কিভাবে পেশেন্টের হিমোডাইনামিক মনিটরিং আমরা করতে পারবো এবং অ্যাডভান্স আমরা কি কি করতে পারি। বেসিক্যালি আমাদের দেশে সত্যি কথা যেটা, আমরা বেসিক যে হিমোডাইনামিক মনিটরিং সেটা নিয়ে আমরা এখনো আছি। খুব বেশি অ্যাডভান্স আমরা যেসব আমরা এখানে আজকে জানবো, হয়তো অনেকগুলো নাম জানবো যেগুলো আমরা আসলে করতে পারি না, দুই একটা ছাড়া। তো আজকে হিমোডাইনামিক মনিটরিং লাল জায়গা ঢুক না, লাল ব্যাগ করে কাপ। তো হিমোডাইনামিক মনিটরিংটা কি জিনিস? বেসিক্যালি সেকেন্ড স্লাইডটা, ফার্স্ট স্লাইডটা আইডিয়াল একটা মনিটরিং যেটা একটা অ্যাকুরেট আর একটা রিলেভেন্ট ভেরিয়েবল আমরা মেজার করতে পারবো, যেটা হিমোডাইনামিক মনিটরিং এর মাধ্যমে, যেটা আমাকে একটা পেশেন্টের পেশেন্টের ক্লিনিক্যাল হিমোডাইনামিক স্ট্যাটাসটাকে মনিটর করতে হেল্প করবে, একটা থেরাপিকে আমাকে গাইড করবে। তারপর এমন একটা ডিভাইস হবে বা এমন একটা প্রসিডিউর হবে যেটা খুব ইজি হবে, যাতে র্যাপিডলি আমি একটা রেসপন্স টাইম করতে পারি এবং অপারেটর ইন্ডিপেন্ডেন্ট। আমরা কি জানি? আমরা জানি যে ইকো, আলট্রাসোনোগ্রাম এগুলো যদি আমরা করতে যাই তাহলে দেখা যাবে যে এগুলোতে আমাদের ডেভিডসনে কিন্তু লেখা আছে এগুলো সব অপারেটর ডিপেন্ডেন্ট। সো এমন একটা ডিভাইস হবে বা এমন একটা প্রসিডিউর হবে হিমোডাইনামিক মনিটরিং এর জন্য যেটা অপারেটর ইন্ডিপেন্ডেন্ট হবে আর যেটা পেশেন্টের জন্য কোনো হার্ম করবে না। কিন্তু এই যে এতগুলো পয়েন্ট আমি বললাম, এই পয়েন্টগুলো সবগুলোই কাগজে কলমের কেতাবি কথাবার্তা। আমরা যত মনিটরিং সিস্টেমই পড়বো না কেন বা জানবো না কেন, সবগুলোতেই কিছু না কিছু আপনার সব ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে না। তা এইম কি আমার হিমোডাইনামিক মনিটরিং করে? আমি আমার সুবিধাটা কি? একটা যদি কোনো একটা পেশেন্ট, পরের স্লাইড, কোনো একটা পেশেন্টের আমার যদি কোনো ইনএডুকেট পারফিউশন থাকে তাহলে আমি সেটা তাড়াতাড়ি রিকগনাইজ করতে পারবো। আচ্ছা, আমি কি এখান থেকে স্লাইড চেঞ্জ করতে পারবো? ম্যাম আপনি আমাকে বললে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে বললে আমি চেঞ্জ করে দিব। হ্যাঁ, থার্ড, এখন থার্ডে যাবেন। তো আমাদের আমরা ইনএডুকেট পারফিউশন যদি কোনো পেশেন্টের থাকে, আমরা সেই পারফিউশনটা, ইনএডুকেট পারফিউশন, সেটা আমি আর্লি রিকগনাইজ করতে পারবো। সেটা কি আইসিইউ হতে হবে না, সেটা আমার ইমার্জেন্সি হতে পারে, সেটা একটা মেডিসিন ওয়ার্ড হতে পারে, সেটা একটা গাইনি ওয়ার্ড হতে পারে, সেটা একটা সার্জারি ওয়ার্ড হতে পারে। তো যে কোনো জায়গায় যাতে আমি খুব তাড়াতাড়ি পেশেন্ট যে একটা ইনএডুকেট পারফিউশন স্টেটে আছে সেই জিনিসটা আমার রিকগনাইজ করা, এটা হিমোডাইনামিক মনিটরিং এর একটা এইম। আরটা আমি রিকগনাইজ করলাম, রিকগনাইজ করে কি আমি বসে থাকবো না, রিকগনাইজ করার পরে আমাকে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে এবং এমন একটা যেই কন্ডিশনের জন্য যেটা দরকার সেরকম একটা থেরাপিউটিক ইন্টারভেনশন নিতে হবে। ধরেন একটা পেশেন্ট আসলো আমার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে, সে অনেকগুলো, আমি জানি না, আমি অ্যাক্সিডেন্ট সাইটে ছিলাম না, আমি জানি না কতটুকু ব্লাড লস হয়ে গেছে। আমি তাকে দেখবো তার হিমোডাইনামিক স্টেবিলিটি কতটুকু, তার পারফিউশন স্ট্যাটাস কতটুকু। এখন একটা পেশেন্ট যখন আরটিআই নিয়ে আসবে তাহলে তাকে আমার প্রথম কাজটা হবে তার একটা চ্যানেল ওপেন করা, তার জন্য কিছু ব্লাড প্রোডাক্ট আমার জন্য রেডি করা। সেরকমই একটা কার্ডিওজেনিক শকের জন্য একটা পেশেন্ট চেস্ট পেইন নিয়ে যদি আসে, একটা পেশেন্ট চেস্ট পেইন উইথ শক, তার জন্য কিন্তু অ্যাপ্রোচটা হবে ডিফারেন্ট। তাকে আমি ব্লাড ট্রান্সমিশন মেইন এইম না, তাকে আমার একটা ইসিজি করতে হবে, তার আমি ব্লাড প্রেশার দেখবো, ব্লাড প্রেশার যদি কম থাকে আমার এমআইটা কেমন, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টে আগাবো। ইনফেরিয়র এমআই, যেমন গতদিন আপনাদের একজন খুব ভালো একটা কোয়েশ্চেন করেছিল যে ইনফেরিয়র এমআই যদি থাকে পোস্টেরিয়র ইনফার্ক্ট, তখন তো আমরা প্লেট দিব।
আর একটা এন্ট্রি এমআই যদি থাকে তাহলে তো আমরা তো সেক্ষেত্রে আমরা ফ্লুইড দিব না। তো এরকম আমরা যে একটা যেই সিচুয়েশন সেই সিচুয়েশনটাকে আমরা রিকগনাইজ করব, একটা ট্রিটমেন্ট শুরু করব, আর হচ্ছে সেই অনুযায়ী আমরা থেরাপিউটিক ইন্টারভেনশনে যাব। এবং সেই সাথে যেই কজটা এটার জন্য দায়ী সেই কজটাকে আমরা কারেক্ট করার চেষ্টা করব, যাতে আমার আরো এটা টিস্যু পারফিউশন যে হাইপোপারফিউশনটা হচ্ছে সেটা যাতে আরো এক্সটেন্ড না করে। এগুলা করলে কি হবে, এগুলা করলে আমি পেশেন্টের মরবিডিটি এবং মর্টালিটি কমাতে পারবো। আর আরেকটা জিনিস হবে যে আমাদের ওভার এনথুসিয়াস্টিক, আমি ব্লাইন্ডলি কোনো একটা ট্রিটমেন্ট দিচ্ছি, ধরেন ইনফেরিয়র এমআই আমি ধরলাম যে আমি ফ্লুইড দিচ্ছি কারণ আমার পোস্টেরিয়র ইমপ্যাক্ট, কিন্তু ওভার জেলাস ট্রিটমেন্ট যদি আমি করি হয়তো বা একটা সময় দেখা যাবে এটাই তার মরবিডিটি বা মর্টালিটির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। নেক্সট স্লাইড। এখন বেসিক প্রিন্সিপাল কি? বেসিক প্রিন্সিপাল হচ্ছে ঘুরে ঘুরে একই কথা। আমার যে হাইপোপারফিউশন হচ্ছে সেই হাইপোপারফিউশনের অক্সিজেন ডেলিভারিটা আমার ইমপ্রুভ করা, কার্ডিয়াক আউটপুট, মিন আর্টেরিয়াল প্রেশার এগুলো ইমপ্রুভ করা এবং অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটাকে ইমপ্রুভ করার চেষ্টা করা। এখন হিমোডাইনামিক, তারপরে স্লাইড। হিমোডাইনামিক মনিটরিং এ আমরা বেসিক্যালি কি কি দেখি? হ্যাঁ, আমরা দুই ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে বেসিক, আরটা হচ্ছে অ্যাডভান্সড। তো বেসিকেরটাকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, নন ইনভেসিভ আর ইনভেসিভ। আর অ্যাডভান্সের দুইটা ভাগ, সেটা হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক। সত্যি কথা যেটা অ্যাডভান্সে খুব অল্প জিনিসই আসলে আমরা ইউজ করি আমাদের দেশে। কিছু কিছু জিনিস এখন আমরা আপগ্রেডেশন হচ্ছে, আমরা বেড সাইডে করার চেষ্টা করি অ্যাডভান্সে, আর বেশিরভাগ জিনিসই আসলে আমাদের এখানে হয় না। আবার কিছু কিছু জিনিস এমন যেগুলো হচ্ছে অবসলিট হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে পালমোনারি আর্টারি ক্যাথেটারাইজেশন। তো বেসিকের মধ্যে হচ্ছে নন ইনভেসিভ, ইনভেসিভ। বেসিকের সুবিধাটা হচ্ছে বেসিক যে হিমোডাইনামিক মনিটরিং গুলো, এগুলো যদি আপনি ওয়ার্ডে করেন, ওয়ার্ডের লেভেলে বা হচ্ছে আপনার ওটিতে, যে কোনো জায়গায় এই মনিটরিং গুলো আপনি করতে পারবেন এবং ইজি, এটার জন্য কোনো এক্সট্রা টুল লাগে না। আর ইনভেসিভে তো আমাদের টুল লাগবে। নেক্সট স্লাইড। এখন বেসিক হিমোডাইনামিক মনিটরিং, যে নন ইনভেসিভে কি কি? ক্লিনিক্যাল এক্সামিনেশন। এটা আমরা সবসময় আসলে থার্ড ইয়ার থেকে শুনে আসছি যে ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপরে আসলে কিছু নাই। আমাদের যত ধরনের ডিজিজ, সেটা মেডিকেল প্রবলেম হতে পারে, সেটা গাইনোকোলজিক্যাল, সেটা সার্জিক্যাল, যেটাই হোক না কেন, ক্লিনিক্যাল এক্সামিনেশন আসলে খুব ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল একটা হচ্ছে হিস্ট্রি, আরটা হচ্ছে এক্সামিনেশনে প্রথমে আমরা যেটা, যে পেরিফেরাল পালস এবং সেন্ট্রাল পালস আসলে আমাদেরকে অনেক অনেক ইনফরমেশন দিবে। একটা পালস যখন আমি দেখবো, রেডিয়াল পালস, প্রথমে আমি দেখবো পালসটা পালপেবল কিনা। পালস যদি আমি মোটামুটি পালপেবল পাই, রেডিয়াল পালস, তাহলে এখান থেকে আপনি অ্যাজিউম করতে পারেন তার মোটামুটি সিস্টোলিক ব্লাড প্রেশার 100 আছে। এটা আপনি ধরে নিতে পারেন। আপনার কাছে ধরেন হাতের কাছে ওই মুহূর্তে ব্লাড প্রেশারের মেশিন নেই, তো এইটা আপনি বুঝতে পারবেন যে রেডিয়াল পালসটা ভালোই আপনি পাচ্ছেন, তার মানে সিস্টোলিক ব্লাড প্রেশার মিনিমাম 100 আছে। ধরেন সিস্টোলিক ব্লাড প্রেশার আপনি সিস্টোলিক পালস আপনি, রেডিয়াল পালসটা আপনি ভালো পাচ্ছেন না, কিন্তু ব্র্যাকিয়াল পালসটা পাচ্ছেন, তার মানে হচ্ছে মিনিমাম সিস্টোলিক প্রেশার হচ্ছে 60 মিলিমিটার অফ মার্কারি। এখন আমি সিস্টোলিকও পেলাম না, আমি রেডিয়ালও পেলাম না, আমি ব্র্যাকিয়ালও পেলাম না, শুধু ক্যারোটিড পাচ্ছি। সেক্ষেত্রে আমার সিস্টোলিক প্রেশার ধরতে হবে 40। সো এগুলা হচ্ছে একটা রাফ এস্টিমেশন, যে একটা পালসে আমি হাত দিয়ে বুঝতে পারবো যে আনুমানিক কতটুকু তার সিস্টোলিক প্রেশার থাকতে পারে। শুধু কি আমরা সেটা বুঝবো? এটা ছাড়াও আমরা কিন্তু আরো অনেক কিছু বুঝি। একটা হার্ট রেট কতটুকু, আমার নর্মাল রেটের আছে কিনা 60 থেকে 100 এর মধ্যে, বা নাকি ব্র্যাডি হচ্ছে, নাকি কোনো ড্রপ বিট হচ্ছে, নাকি ইরেগুলার হচ্ছে, এই সবগুলাই কিন্তু আমি পেরিফেরাল পালস দিয়ে বুঝবো। কারণ একটা পেশেন্ট ধরেন ইরেগুলার, তার হার্ট রেট আনুমানিক 160 বা 150, তার মানে বুঝতে হবে এই পেশেন্টের টিস্যু হাইপোপারফিউশন হওয়ার অনেক বেশি সম্ভাবনা। কারণ একটা আমরা জানি কি, কার্ডিয়াক আউটপুট হচ্ছে আপনার স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। সো আপনার হার্ট রেট যখন বাড়বে, হিসাব মতে স্ট্রোক ভলিউম যদি একই থাকে, তাহলে কিন্তু আপনার কার্ডিয়াক আউটপুট বাড়ার কথা। কিন্তু যেটা হচ্ছে, যখন আপনার ইরেগুলার হার্ট রেট হচ্ছে এবং হার্ট রেটটা বেড়ে যাচ্ছে, তখন কার্ডিয়াক
ফিলিং টাইম অনেক কমে যাচ্ছে। যদি কার্ডিয়াক ফিলিং টাইম কমে যায়, আলটিমেটলি স্ট্রোক ভলিউমও কমে যাবে। তখন স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে, হার্ট রেট বেড়ে যাচ্ছে, আলটিমেটলি কিন্তু আমার ইফেক্টটা কিন্তু ওই নেগেটিভ ইফেক্টই হচ্ছে, আমার কার্ডিয়াক আউটপুট ভালো হচ্ছে না। সো পেরিফেরাল পালস আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর সেন্ট্রাল পালসকে আমরা সবসময় দেখবো না, সবসময় আমরা সেন্ট্রাল পালস দেখবো না। সেন্ট্রাল পালস আমরা তখন দেখবো একটা পেশেন্ট আমি আনকনসিয়াস, হঠাৎ করে আমি উইটনেস করলাম যে আমার সামনে একটা পেশেন্ট আনকনসিয়াস। আমরা এসিএলএস, আমি আমি জানি না সবাই এখানে এসিএলএস বা বিএলএস করেছেন কিনা। এসিএলএস বা বিএলএস এর ইনিশিয়াল অ্যাসেসমেন্টই হচ্ছে আপনি পেশেন্টকে ট্যাপ করবেন, জিজ্ঞেস করবেন যে আপনি ঠিক আছেন কিনা। যদি আনরেসপন্সিভ হয় তাহলে প্রথমে দুটা কাজ একসাথে করতে হয়। একটা হচ্ছে ক্যারোটিড পালসে হাত দিয়ে দেখা যে তার পালস আছে কিনা, এবং সেই সাথে তার সে কোনো রেসপিরেশন নিচ্ছে কিনা। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেন্ট্রাল পালস, যে ক্যারোটিডে আমরা হাত দিয়ে দেখবো যে সে তার পালস আছে কিনা। যদি এমন হয় আমি কনফিউজড, আমার পালস পাচ্ছি কি পাচ্ছি না বুঝতে পারছি না, হয়তো বা নিজের পালস মনে হচ্ছে, সেক্ষেত্রে 10 সেকেন্ডের বেশি আমরা আসলে দেখতে পারবো না। 10 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ড যদি পার হয়ে যায় এর মধ্যেই আমাকে একটা অ্যাটেম্প নিতে হবে, সেটা সিপিআর হোক বা যেটাই হোক। সো পালস আসলে খুব ইম্পর্টেন্ট একটা ক্লিনিক্যাল এক্সামিনেশনে। এরপর আসি ম্যানুয়াল ব্লাড প্রেশার মনিটরিং। ম্যানুয়াল ব্লাড প্রেশার মনিটরিংটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমি একটা গল্প বলি। সেটা হচ্ছে আমি যখন চিটং মেডিকেলে অনারারি করি, এটা 2019, উনিশ না 2009-এর কথা। তো গাইনি থেকে মেডিসিনে একটা কল আসছে যে গাইনির পেশেন্ট, আমরা বিপি পাচ্ছি না, আপনারা একটু কি ম্যানেজমেন্ট করবেন, আইনোট্রপ শুরু করবেন, কি করবেন, আসেন এসে দেখে যান। তো আমাদের যায় ডাক্তাররা, যাওয়ার পরে প্রেশার মাপতে গিয়ে দেখে প্রেশার হচ্ছে আপনার 220/190। তো এখানে যেটা হলো আসলে ওনারা 190-র উপরে প্রেশার তোলেনি নাই, মানে 180-র উপরে বা 150-র উপরে প্রেশার তোলেন নাই। যেহেতু ওনারা 180-র উপরে প্রেশার পর্যন্ত প্রেশার তুলেনি নাই, ওনারা আসলে কোনো সাউন্ড শুনেন নাই, যে হার্টের যে সাউন্ড গুলা হয় করোটকপ সাউন্ড, সেই সাউন্ড কোনোটাই ওনারা শুনতে পান নাই। যার জন্য ওনারা এটাকে ওনাদের ডায়াগনোসিস হচ্ছে হাইপোটেনশন বা শক, কিন্তু আমাদের ডায়াগনোসিস হচ্ছে হাইপারটেনশন। তো এই ব্লাড প্রেশার মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। এবং যেটা দেখা যাচ্ছে বেশি, এটা এটা নিয়ে অনেক স্টাডি, ব্লাড প্রেশার মনিটরিং নিয়ে, যে ব্লাড প্রেশার অ্যাকুরেটলি বা আইডিয়ালি ব্লাড প্রেশার সবাই মাপতে পারেন কিনা। এবং এই স্টাডিতে দেখা যাচ্ছে আসলে আইডিয়ালি ডাক্তার বলেন, সিস্টার বলেন, প্যারামেডিক্স বলেন, কেউ আসলে আইডিয়াল ব্লাড প্রেশার মাপতে পারে না। এখন আইডিয়াল ব্লাড প্রেশার মাপতে হবে কিভাবে? আইডিয়াল ব্লাড প্রেশার মাপার জন্য একটা পেশেন্টকে সেমি রিকাম্বেন্ট একটা পজিশনে রাখতে হবে, একদম সোজাও না আবার একদম সোজা হয়ে বসবেও না, একটা সেমি রিকাম্বেন্ট পজিশনে বসবেন। এবং বসার পর তাকে মিনিমাম 25 থেকে 30 মিনিটস সে ওখানে থাকবেন। এবং স্পেসিফিক্যালি যেটা বলা হয়, যেই হাতে আমি প্রেশারটা দেখবো সেই হাতটা স্লিভলেস হতে হবে। স্লিভ যদি থাকে, অনেক সময় দেখা যায় টাইট স্লিভ থাকে বা স্লিভটা ভাঁজ করতে গিয়ে প্রেশার পড়ে, আলটিমেটলি কিন্তু ভালো প্রেশার মেজারমেন্ট হয় না। সো ম্যানুয়াল ব্লাড প্রেশার মনিটরিং এর জন্য আমাকে পেশেন্টকে, আরটা বলে যে হোয়াইট কোট হাইপার টেনশন হয়। সো এই হোয়াইট কোট হাইপার টেনশনটা যদি না হয়, একটা কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট তাকে দিতে হবে, তারপরে গিয়ে আমার প্রেশারটা আমি মাপতে পারবো। এখন প্রেশার মাপার টুলগুলা কি কি, এটা পরের ইয়েতেই আছে, তারপর আমি এখন একটু বলি। সেটা হচ্ছে আমার স্পিগোম্যানোমিটার দিয়ে আমরা প্রেশার মাপি। তো প্রেশার আমরা যেভাবে মাপি, যে আমাদের একটা ম্যানোমিটার থাকে, সেই ম্যানোমিটার দিয়ে আমরা দেখি। বেসিক্যালি হচ্ছে আপনার আইডিয়াল হচ্ছে যদি মার্কারি ম্যানোমিটার আপনার থাকে, মার্কারি ম্যানোমিটার দিয়ে মাপাটাই হচ্ছে আইডিয়াল। এবং দেখতে হবে যে এই কাফের যে আমার কাফটা নিচ্ছি সেটার ওয়াইড এবং লেন্থ এর মধ্যে রেশিওটা কেমন। এটা বলে যে আমার যে ওয়াইডটা আমি হাতে পেঁচাবো, এই ওয়াইডটা হবে হচ্ছে হাফ, মানে অ্যারাউন্ড হাফ, 40%-এর বেশি হতে হবে। তো যদি বেশি না হয়, যদি দেখা যায় এটা অনেক টাইট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকচুয়াল ব্লাড প্রেশার পাবেন না। তো এই জন্য ব্লাড প্রেশার মনিটরিং এর জন্য একটা অ্যাডিকুয়েট এনভায়রনমেন্ট দরকার, একটা অ্যাডিকুয়েট পজিশন দরকার, এবং হচ্ছে একটা অ্যাডিকুয়েট ইকুইপমেন্ট দরকার যে আপনি ব্লাড প্রেশার মনিটর করবেন। এরপরে আসি হচ্ছে ক্যাপিলারি রিফিল। ক্যাপিলারি রিফিলটা একটা হাইপোপালপিটেশন দেখার জন্য আসলে খুব ইম্পর্টেন্ট।
আহ, যে কোনো পেশেন্ট আমার কাছে আসলেও আমি পালস ফিবেল পাচ্ছি, আমি কোল্ড পেরিফেরি পাচ্ছি, ডেফিনেটলি আমি ক্যাপিলারি রিফিল দেখবো। ক্যাপিলারি রিফিল দেখবো আমি কোথায় কোথায়? একটা দেখা যায় ফিঙ্গার নেইল বেডে আমরা দেখা যায়, আর একটা বলে যে নি এরিয়াতে। তো নি এরিয়াতে অনেক সময় যদি সোশ্যাল ইকোনমিক কনটেক্সট আমি চিন্তা করি, তাহলে আসলে মহিলাদের আমি তুলে নিতে দেখবো, এটা আসলে একটু অকওয়ার্ড। সেক্ষেত্রে হাতে বলে যে ইন্ডেক্স ফিঙ্গারে আপনার 15 সেকেন্ডসের মতো আপনি প্রেশার দিয়ে রাখবেন, একটা ফার্ম প্রেশার। তারপর আপনি ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে দেখবেন যে এই যে কালার চেঞ্জটা বা রেডনেসটা কতক্ষণে অ্যাপিয়ার করে। ইউজুয়ালি 2 সেকেন্ডের কম সময় লাগে। যদি দেখা যায় এটা 2 থেকে 5 সেকেন্ড লাগছে বা তারও বেশি লাগছে, তার মানে বুঝতে হবে তার পারফিউশনটা অনেক কম। এরপর আসে হচ্ছে কোর টেম্পারেচার। কোর টেম্পারেচার আসলে আমরা ওয়ার্ডে মাপতে পারি না, আমরা পেরিফেরাল টেম্পারেচারে দেখে সেখান থেকে আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি। কিন্তু যখন একটা পেশেন্ট শকে থাকে, যখন তার প্রেশার কমে যায়, তখন আসলে তার অ্যাকচুয়াল যে টেম্পারেচার সেটা থেকে পেরিফেরাল টেম্পারেচার আসলে অনেক কম থাকে। হচ্ছে স্কিন চেঞ্জে দেখবেন যেসব পেশেন্ট অনেক লম্বা সময় হাইপোপারফিউশন বা টিস্যু হাইপোক্সিয়াতে থাকে, তাদের অনেক স্কিন চেঞ্জ হয়, মডেলিং হয়, সায়ানোস্ট হয়ে যায়, নেইল বেডগুলো দেখবেন সায়ানোস্ট হয়ে আছে, বিভিন্ন জায়গায় মডেলিং হচ্ছে স্কিনে, বিশেষ করে হচ্ছে পেরিফেরিতে, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, তারপর গোড়ালির আশেপাশে এই স্কিনে থাকে। আর মেন্টাল স্ট্যাটাস একটা যখন পেশেন্ট একটা লম্বা সময় হাইপোপারফিউশনে থাকবে, আমরা যেটা জানি আমাদের ব্রেন যে ভাইটাল অর্গানের মধ্যে ব্রেনটা খুবই সেন্সিটিভ অক্সিজেনের অ্যাবসেন্সে। এবং এটা বলে যে যে কোনো পেশেন্ট যদি কার্ডিয়াক অ্যারেস্টে যায়, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের কার্ডিওপালমোনারি রিসাসিটেশনটা শুরু করতে বলে। এটা এই কারণে ব্রেন হাইপোক্সিয়া 4 মিনিটের বেশি সহ্য করতে পারে না, এবং এই সময়টা কমতে থাকে যত বয়স বাড়তে থাকবে এবং যত ছোট থাকবে। তো মেন্টাল স্ট্যাটাস এই জন্য ইম্পর্টেন্ট, যখন একটা লম্বা সময় পেশেন্টের আপনার টিস্যু হাইপোপারফিউশন থাকবে, তখন দেখা যাবে যে পেশেন্ট খুব অ্যাজিটেটেড থাকতে পারে, রেস্টলেস হতে পারে, ইররিলেভেন্ট টকিং নিয়ে আসতে পারে, কনফিউশন থাকতে পারে, পেশেন্ট কনভালশন নিয়ে আসতে পারে, ইভেন কমা নিয়ে আসতে পারে। আর একটা হচ্ছে মনিটরিং ভলিউম রেসপন্স বাই প্যাসিভ লেগ রেজিং টেস্ট। এটা খুব ইজিলি আমরা ওয়ার্ডে করতে পারি। সেটা কি, পেশেন্ট সোজা হয়ে শোয়ার পরে আমরা পেশেন্টের পায়ের দিকটা অথবা শুধু পাটা আমরা 45 থেকে 65 ডিগ্রি উপরে তুলে রাখবো। এটা তুলে রেখে মিনিমাম 1 মিনিট 60 সেকেন্ড। এরপরে আমরা আবার পেশেন্টের প্রেশার দেখবো। এই লেগ রাইজিং এর পরে যদি আমি দেখি 60 সেকেন্ড পরে যে পেশেন্টের প্রেশারটা বাড়ছে, তাহলে বুঝতে হবে এই পেশেন্টকে যদি আমি ফ্লুইড দেই তাহলে বা ভলিউম দেই, তাহলে সেটাতে সে রেসপন্স করবে। নেক্সট, এরপরে যেটা বললাম যে ব্লাড প্রেশার মেজারমেন্ট। 7 নম্বর স্লাইড। হ্যাঁ, ব্লাড প্রেশার মেজারমেন্ট যেটা হচ্ছে একটা অস্কালটেটরি মেথড, পালপেটরি মেথড, অসিলোমেট্রিক মেথড। অস্কালটেটরি মেথডটা হচ্ছে যেটা আমরা করি আসলে আমাদের যে ম্যানোমিটার দিয়ে যেটা করি সেটা। আর পালপেটরি মেথডটা হচ্ছে আপনার যেখানে আমরা এই স্টেতো আমাদের লাগবে না, এক্ষেত্রে শুধু আমরা পালসটাতে হাত দিব এবং আমরা ততক্ষণ পর্যন্ত কাফটা ইনফ্লেট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার পালসটা ডিসঅ্যাপিয়ার করে। পালস ডিসঅ্যাপিয়ার করার তারও আরো 20 মিলিমিটার মার্কারি আমরা উপরে তুলে এরপরে আমরা আস্তে 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 আবার প্রত্যেক সেকেন্ডে 2 মিলিমিটার করে কমাতে থাকবো। এটা হচ্ছে পালপেটরি মেথড। আর হচ্ছে অসিলোমেট্রিক মেথড। অসিলোমেট্রিক মেথডটা হচ্ছে বেসিক্যালি আমাদের আইসিইউ সেটিং বা এইচডিইউ সেটিং যে এনআইবিপি থাকে, নন ইনভেসিভ ব্লাড প্রেশারের যে ডিভাইসগুলো থাকে, সেগুলোই বেসিক্যালি হচ্ছে অসিলোমেট্রিক মেথড দিয়ে আমাদের ব্লাড প্রেশার মেজার করে। এটা একটা মনিটরের সাথে কানেক্ট করা থাকে। একটা নির্দিষ্ট সেটিং, আমরা যেই সেটিং দিব 15 মিনিট পর পর বা 1 ঘন্টা পর পর, এটা অটোমেটিক্যালি ইনফ্লেট হতে থাকবে, পেশেন্টের হাতে লাগানো থাকবে এবং এটাই অটোমেটিক্যালি আপনার ব্লাড প্রেশার, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মেজার করবে। কিন্তু এখানকার সমস্যাটা হচ্ছে, এটা অনেক সময় দেখা যায়
মোটামুটি 5 থেকে 15 মিলিমিটার অফ মার্কারির মতো ডিফারেন্স থাকে ম্যানুয়াল ব্লাড প্রেশারের সাথে। তো যখন আমাদের আর যেসব পেশেন্ট অনেক হাই ডোজ আয়নোট্রপ পায় তাদের ক্ষেত্রে আসলে অ্যাকচুয়াল রেজাল্টটা দেখায় না অসিলোমেট্রিক মেথড। সেসব ক্ষেত্রে আমাদের হয় ম্যানুয়ালে যেতে হয় অথবা হচ্ছে ইনভেসিভ যেগুলো ইন্ট্রাআর্টেরিয়াল লাইন দিয়ে আমরা ব্লাড প্রেশার দেখি সেভাবে দেখতে হয়। অসিলোমেট্রিক মেথডের আরেকটা সুবিধা হচ্ছে এখানে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ছাড়াও মিন আর্টারিয়াল প্রেশারটা দেখতে পারি। মিন আর্টারিয়াল প্রেশারটা কি? এটা হচ্ছে সিস্টোলিক ব্লাড ফ্লোটা যে বাড়ায়, এটা ড্রাইভিং ফোর্সটাকে বলা হচ্ছে মিন আর্টারিয়াল প্রেশার। নর্মালি এই যে অসিলোমেট্রিক মেথডে মনিটরেই আপনাকে একটা ক্যালকুলেশন করে সে দেখাতে পারবে যে মিন আর্টারিয়াল প্রেশারটা কত, এটা হচ্ছে সুবিধা। কিন্তু যদি আমার এই অসিলোমেট্রিক মেথড না থাকে তাহলে কি আমি মিন আর্টারিয়াল প্রেশার বের করতে পারবো না? অবশ্যই পারবো। সেক্ষেত্রে আমার সিস্টোলিক ব্লাড প্রেশার আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এই দুইটাকে আমার জানতে হবে। যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 1/3 আমি নিব, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের 2/3 নিব, নিয়ে এইটা যোগ করলে সেটাই হচ্ছে আমার মিন আর্টারিয়াল প্রেশার, যেটা নর্মাল ভ্যালু হচ্ছে 65 থেকে 70 আমার থাকতে হবে। যদি 65-এর কম থাকে তাহলে টিস্যু হাইপোপারফিউশন ইন্ডিকেট করে। তো তখন আমার মিন আর্টারিয়াল প্রেশারটা বাড়ানোর জন্য যা যা করতে হয় সেগুলো আমরা করব। এখন মিন আর্টারিয়াল প্রেশারের বেসিক্যালি এটার কম্পোজিশন কি কি, কোন কোন জিনিস এই মিন আর্টারিয়াল প্রেশারটা তৈরি করছে? একটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট, একটা সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, আর হচ্ছে রাইট আর্টারিয়াল প্রেশার। এগুলার এদের মধ্যে কোনো একটাতে যদি আমার প্রবলেম হয় তাহলে আমি মিন আর্টারিয়াল প্রেশার আমার কমে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 8 নাম্বার স্লাইড। স্কিন চেঞ্জের যেটা আমি বলছিলাম সেই স্কিন চেঞ্জের ব্যাপারটা, যে সেন্টার থেকে শুরু হবে নিয়ে এটা শকের ইভ্যালুয়েশনে সবসময় আসলে এভাবেই হবে, এটা আনলাইকলি। অনেক সময় নি থেকে শুরু হয়, অনেক সময় আমরা ইয়েতে পাই গোড়ালি থেকে শুরু হয়। সো ডিফারেন্ট কালারের মটেলড অ্যাপিয়ারেন্স থাকে স্কিনে হাইপোপারফিউশনে। আচ্ছা, নন ইনভেসিভ, ওটা এতক্ষণ যেটা বললাম হচ্ছে নন ইনভেসিভ ব্লাড প্রেশার মনিটরিং, যে বেসিকের মধ্যে যে ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করলাম আমরা এতক্ষণ। ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন ছাড়া বিতে নন ইনভেসিভ ব্লাড প্রেশার মনিটরিং, যেটা আমরা বললাম যে অসিলোমেট্রি। এরপর হচ্ছে পালস অক্সিমেট্রি, এটা হচ্ছে 9 নাম্বার স্লাইড। পালস অক্সিমেট্রি আর প্ল্যাথিসমোগ্রাফিক সিগন্যাল। পালস অক্সিমেট্রিটা মোটামুটি আসলে আমাদের ওয়ার্ডে অনেক ছোট ছোট পালস অক্সিমেট্রি পাওয়া যায় যেখানে স্যাচুরেশনটা দেখায় আবার পালসটা দেখায়। আর আমাদের এইচডিউ বা আইসিইউ সেটিংয়ে পালস অক্সিমেট্রিগুলো সব হচ্ছে আপনার মনিটরের সাথে লাগানো থাকে। সেখানে পালসের একটা পিক দেখা যায়। প্রত্যেকটা ইসিজির সাথেই এই আমার পালসের পিক আসবে। অনেক সময় দেখা যায় আমরা একটা পেশেন্ট স্যাচুরেশন ছিল 96, আমি একটু করে দেখলাম স্যাচুরেশন 70 হয়ে গেল। তো বেশিরভাগ সময় সিস্টাররা যেটা করে অক্সিজেন বাড়াই দিল। তো পেশেন্ট 3 লিটারে ছিল, এখন 15 লিটার করে দিল। কেন সিস্টার বাড়ালেন কেন? যে এখানে 70 দেখাচ্ছে। তখন আমাদের আসলে খেয়াল রাখতে হবে যে ইসিজি যেই চেঞ্জটা হচ্ছে প্রত্যেকটা ইসিজির সাথে একটা করে পিক আসছে কিনা এবং সেই পিকের লেন্থটা কেমন, অ্যাডিকুয়েট কিনা। আপনি যদি এই পালস অক্সিমেট্রি প্রোবটা ঠিকঠাক মতো লাগান দেখবেন আবার সেই সুন্দর করে পিকটা আসছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় এইটা আমরা আসলে মিস করে যাই, আমরা মনে করি যে হ্যাঁ অক্সিজেন কমে গেল তাড়াতাড়ি অক্সিজেনটা আমরা দিই, তা কিন্তু না। আমরা আসলে মনিটরকে ট্রিট করবো না, পেশেন্টকে ট্রিট করব। আমি তখন পালস দেখবো, পালস কেমন, ব্লাড প্রেশার কেমন, আমি আবার যে পালস অক্সিমেট্রির যে ডিভাইসটা সেটা আমি আঙ্গুল আবার ঠিক মতো লাগাবো। প্ল্যাথিসমোগ্রাফিক সিগন্যালটা বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের এখানে আমি এখানে ইউজ করতে কখনো দেখি নাই। এটা পালস অক্সিমেট্রির সাথে ইউজ করা যায়। আবার হচ্ছে আপনার যে আর্টেরিয়াল ইন্ট্রাআর্টেরিয়াল লাইন তার সাথেও প্ল্যাথিসমোগ্রাফি কিছু গ্রাফ থাকে, যে ভেসোডাইলেটেশন হলে গ্রাফগুলো অনেক চিকন চিকন হবে। এরপরে আমার একটা ছবি আছে ওখানে দেখবেন। আর ভেসো কনস্ট্রিকশন হলে একটু ওয়াইড হয়, একটু লেন্থটা ছোট হবে প্ল্যাথিসমোগ্রাফিক সিগন্যাল। তো এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে না এটা এখন পেশেন্টের ভেসো কনস্ট্রিকটিভ কোনো একটা ইভেন্ট হচ্ছে, এটা ভেসোডাইলেটিভ কোনো একটা ইভেন্ট হচ্ছে। ইউরিন আউটপুটটা আসলে খুবই ইম্পর্টেন্ট। একটা
আমাদের অনেক সময় একটা কনসেপ্ট থাকে যে আমরা ওয়ার্ডে পেশেন্ট যদি পেশেন্টের যদি কোনো রিটেনশন না হয় বা ওভারফ্লো না হয় আমাদের ক্যাথেটার করার দরকার নেই। কিন্তু আমার এত বছরের এক্সপিরিয়েন্স আমি বলবো যখন আমাদের একটা পেশেন্টের আমাদের হাইপোপারফিউশন আছে কিনা বা হিমোডাইনামিক মনিটরিং আমি দেখতে চাচ্ছি বেসিক্যালি যে টিস্যু পারফিউশন হচ্ছে কিনা, সেক্ষেত্রে আসলে ইউরিন আউটপুটটা দেখা খুব ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে একটা ইউরিনারি ক্যাথেটার করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট কেন? এই কারণে যে আমি ক্যালকুলেট করতে পারবো তার সারাদিনে কতটুকু আউটপুট হচ্ছে বা কোন সময় থেকে তার আউটপুটটা কমে যাচ্ছে। আপনার বডি ওয়েটে যদি আপনি ধরেন 0.5 ml/kg হিসেবে আপনাকে সারাদিনে ইউরিন আসতে হবে, অথবা মিনিমাম 400 থেকে 500-র উপরে ইউরিন আউটপুট থাকতে হবে। যদি 400-র নিচে চলে যায় ইউরিন আউটপুট, তার মানে বুঝতে হবে তার টিস্যু হাইপোপারফিউশন হচ্ছে এবং তার রেনাল সিস্টেম এটাতে এফেক্টেড হচ্ছে। এরপর নন ইনভেসিভে আরো আছে আপনার বেডসাইড ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি। তার ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি দেখে আমরা অনেক অনেক ইনফরমেশন পাই। এখন আসলে বেসিক্যালি এটা এতদিন আমাদের ছিল না, কিন্তু এখন উইথ টাইম এটা খুব পপুলার হচ্ছে যে ফোকাস বলি আমরা, পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড এবং হচ্ছে পয়েন্ট অফ কেয়ার ইকো। এখানে একটা অ্যাক্সিডেন্ট করে যদি একটা পেশেন্ট আসে, আমি বুঝতে পারছি না কেন তার শক। আমি তার এবিজি করলাম, এবিজিতে তার কোনো প্রবলেম নাই, কোনো অ্যাসিডোসিস নাই, কোনো টাইপ 2 ফেলিয়ার নাই, তাহলে প্রবলেমটা কোথায়? অনেক সময় দেখা যায় যে একটা অ্যাক্সিডেন্ট বলেন, একটা ম্যালিগন্যান্সি কেসে কার্ডিয়াক টেম্পোনেট নিয়ে পেশেন্ট আসতে পারে। আপনি যদি আপনার কাছে একটা বেডসাইড ইকো থাকে, ইকো প্রোব থাকে, আপনি জাস্ট একটু বসালে বুঝতে পারবেন যে তার পেরিকার্ডিয়াল ইফিউশন এবং এই ইফিউশন যেটা টেম্পোনেট করছে, কার্ডিয়াক টেম্পোনেট করছে, এবং এটাই হয়তোবা তার শকের কারণ। এবং একটা জাস্ট একটা ড্রেন দিলেই কিন্তু যখন ফ্লুইডটা বা ব্লাডটা বের হয়ে আসবে তখন দেখা যাবে পেশেন্টের শকও রিজলভ হয়ে যাচ্ছে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ইকোকার্ডিওগ্রাফি। এবং একটা ঘটনা আমি বলি, আমাদের একটা পেশেন্ট আসছিলেন, পেশেন্ট হঠাৎ করেই আনকনশিয়াস এবং শক, এইটা নিয়ে আইসিইউতে আসেন। আইসিইউতে আসার পরে 3টা পেশেন্ট আইনোট্রপ পায়। আমরা অনেক খুঁজে পেশেন্টের কোনো সেপসিসের সোর্স পেলাম না, কোনো হিস্ট্রি নাই, কোনো কাশির হিস্ট্রি নাই, ইউরিন ইনফেকশনের হিস্ট্রি নাই, হাতে পায়ে কোথাও পেশেন্টের সেলুলাইটিস বা এরকম কোনো হিস্ট্রি নাই, এক্সট্রা নর্মাল। তো শেষে আমরা ওই দিনই আমরা ইকো করি। ইকো করে দেখা গেল পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন 20%, 22-25%। সো এটাই ছিল তার শকের কারণ। তো এটা যদি আমি একটা ইকো যদি আমি করতে পারি, এটা আসলে সব জায়গায় সম্ভব হয় না, কিন্তু আমি আশা করি যে সামনে এটা আরো বাড়বে, তখন এই ডায়াগনোসিস গুলা এবং প্রম্পট হবে অনেক, এবং ট্রিটমেন্টও প্রম্পট হবে। এরপরে হচ্ছে ফোকাস, পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড। এর মধ্যে ইনফিরিয়র ভেনা কেবল ইন্ডেক্স, এটা বেসিক্যালি হচ্ছে আমরা ফ্লুইড রেসপন্স দেখার জন্য খুব ইম্পর্টেন্ট। আগে যেটা ছিল যে সেন্ট্রাল ভেনাস প্রেশার মনিটর করা হতো আইসিইউতে, এবং এটা এটা খুব ম্যান্ডেটরি একটা জিনিস যে সেন্ট্রাল ভেনাস প্রেশার মনিটরিং করা ছাড়া আমি ফ্লুইড দিতেই পারবো না। কিন্তু উইথ টাইম দেখা যাচ্ছে যেসব পেশেন্ট, বিশেষ করে আইসিইউর পেশেন্ট মেকানিক্যাল ভেন্টিলেশনে থাকে, তাদের ক্ষেত্রে অনেক মেকানিক্যাল ভেন্টিলেশন বলেন, তারপরে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ ডিসফাংশন থাকতে পারে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকতে পারে, পেশেন্টের পেরিকার্ডিয়াল ইফিউশন আছে, বা ইন্ট্রা-অ্যাবডোমিনাল প্রেশার অনেক বেশি। এসব ক্ষেত্রে সেন্ট্রাল ভেনাস প্রেশার কিন্তু আপনার অ্যাডিকুয়েট রেজাল্ট দেখাবে না যখন আপনি যদি মাপেন। আরেকটা সমস্যা হচ্ছে, যদি মেকানিক্যাল ভেন্টিলেশন পেশেন্টে আপনি সেন্ট্রাল ভেনাস প্রেশার দেখতে চান, সেক্ষেত্রে আমরা তো মেকানিক্যাল ভেন্টিলেশনে একটা পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার দিয়ে রাখি, এবং একটা ইনস্পিরেটরি প্রেশার থাকে, অথবা একটা টাইডাল ভলিউম সবসময় দিচ্ছি। যে এই পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার যদি থাকে, তাহলে কিন্তু সিভিপিটা আমি এডুকেট মাপতে পারবো না। তো এটাকে যে বাইপাস করতে হলে কি করতে হবে? আমাকে মেশিন থেকে ডিসকানেক্ট করতে হবে। কিন্তু একটা পেশেন্ট যে মেশিনের উপরে ডিপেন্ডেন্ট, যার প্রত্যেকটা সেটিংই খুব ইম্পর্টেন্ট তার রেসপিরেশন মেনটেন করার জন্য, তার হিমোডাইনামিক স্টেবিলিটির জন্য, সেখানে যদি আমি হঠাৎ করে এই পিপটা সরাই দিই আমার সিভিপি মাপার জন্য শুধুমাত্র, তাহলে এটা কিন্তু পেশেন্টের জন্যই আমি ক্ষতি করছি। সো প্রথমে আমার যে কথাটা ছিল প্রথম স্লাইডে, যে একটা হিমোডাইনামিক মনিটরিং হবে এমন একটা জিনিস যেটা কারো হার্ম করবে না। তো এইটা করতে গিয়ে, সিভিপি মাপতে গিয়ে কিন্তু আমি পেশেন্টের হার্ম করছি।
সো এই সাবস্টিটিউট খুঁজতে গিয়ে কিন্তু তখন আসলো যে ফোকাস, পয়েন্ট অফ কেয়ার আলট্রাসাউন্ড, ইনফিরিয়র ভেনাকেবল ইন্ডেক্স দেখা হয়। এটাও ইকোপ্রোব দিয়ে দেখা হয়, সাবকোস্টাল রুট দিয়ে আমরা দেখি, এবং হচ্ছে সাবকোস্টাল লং এক্সিস বলে এম মোড দিয়ে দেখতে হয়। এখানে ভেনাকেবল ইন্ডেক্সটা আছে দুরকম। দুরকম কেন? একটা হচ্ছে নন ভেন্টিলেটেড পেশেন্ট, মানে স্পন্টেনিয়াস রেসপিরেশন যারা নিচ্ছে তাদের জন্য, এবং আরেকটা হচ্ছে ভেন্টিলেটেড পেশেন্টের জন্য। আমি কি এটা লিখেছি পরে? আচ্ছা, ভ্যানাকেবল ইন্ডেক্সটা আমি পরে আবার বলবো। আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই যে প্ল্যাথিসমোগ্রাফিক ওয়েভের কথা বলছিলাম, এই যে দেখেন নর্মাল যেটা সেটা হচ্ছে ওয়েভ ফর্মটা একটা সিভিপির মতো একটা এএসি এরকম আছে, আর ভেসো কনস্ট্রিকশন যেটা সেটার হাইটটা অনেক কম, এবং মডারেটও অলমোস্ট হাইট অনেক কম। কিন্তু ভেসোডাইলেটেশন যেগুলা মাইল্ড, মডারেট, সিভিয়ার প্রত্যেকটাতেই কিন্তু হাইট বেশি, অ্যামপ্লিটিউড অনেক বেশি, কিন্তু এর আপনার ইয়েটা কম, ওয়েটটা কম। এবং হচ্ছে নচ পজিশন দেখেন আপনারা, যে নর্মালি যে জায়গাটায় নচটা ছিল, সিভিয়ার আর মডারেটে মোটামুটি ওখানেই নচটা থাকে, কিন্তু ভেসোডাইলেটেশন যেটা যেসব সেসব জায়গায় হচ্ছে নচটা থাকে না, বরং ইনওয়ার্ড একটা, ডাউনওয়ার্ড একটা ইনক্লিনেশন হয়। সো প্ল্যাথিসমোগ্রাফিক ওয়েভটা আসলে আপনাদের খুব বেশি জানতে হবে না, কারণ এটা আসলে খুব বেশি ইউজ হয় না। যে ইনফিরিয়র ভেনাকেবল ইন্ডেক্স যেটা বলছিলাম যে স্পন্টেনিয়াস ব্রিদিং হলে তখন এটার নাম হবে হচ্ছে ইনফিরিয়র ভেনাকে বা কলাপসিবিলিটি ইন্ডেক্স। পরের স্লাইডে এটা হয়তো 11 নম্বর স্লাইড। তো আর মেকানিক্যাল ভেন্টিলেশনে যেসব পেশেন্ট থাকে তাদের হচ্ছে তাদের জন্য নাম হচ্ছে ডিস্টেন্সিবিলিটি ইন্ডেক্স। এখন কথা হচ্ছে দুটা কেন ইন্ডেক্স? ইনফিরিয়র ভেনাকেবা একটাই তো ইনফিরিয়র ভেনাকেবা। ব্রিদিং এ হলে কলাপসিবিলিটি, মেকানিক্যাল ভেন্টিলেশন হলে ডিস্টেন্সিবিলিটি। এটা বুঝতে হলে আসলে আমাদের ফিজিওলজি বুঝতে হবে, নর্মাল ফিজিওলজি হচ্ছে যখন আমরা ইন্সপিরেশন নেই ইন্ট্রাথোরাকিক প্রেশার কমে যায়, কিন্তু যখন মেকানিক্যাল ভেন্টিলেশন থাকে তখন একটা সব পজিটিভ প্রেশার থাকে, সো তখন কিন্তু ইন্ট্রাথোরাসিক প্রেশারটা কমে না। সেই জন্য যখন কন্টিনিউয়াস ব্রিদিং হয় তখন ইন্ট্রাথোরাসিক প্রেশার কমে যায়, যার জন্য ইন্ট্রাথোরাসিক প্রেশার যখন কমে তখন সে ওই ইনফিরিয়র ভেনাকেবা থেকে হার্টে অনেক ব্লাড আসতে পারে। হার্টে যদি ব্লাড আসে তাহলে আইভিসি ডায়ামিটারটা তখন ইন্সপিরেশনে কমবে আর এক্সপিরেশনে বাড়বে, আর মেকানিক্যাল ভেন্টিলেশনে হবে উল্টা। এই কারণে স্পন্টেনিয়াস ব্রিদিং এর ক্ষেত্রে এটার নাম হচ্ছে কলাপসিবিলিটি ইন্ডেক্স। এখানে ইন্সপিরেশনের যেটা আইভিসি ডায়ামিটার সেখান থেকে এক্সপিরেশনের আইভিসি ডায়ামিটারটা মাইনাস করে সেটা ইন্সপিরেশনের যে আইভিসি ডায়ামিটার সেটা দিয়ে আমাকে ভাগ দিতে হবে। আর মেকানিক্যাল ভেন্টিলেশনের ক্ষেত্রে উল্টা পজিটিভ প্রেশার যাচ্ছে, যার জন্য ইন্ট্রাথোরাসিক প্রেশার নেগেটিভ না হয় উল্টা পজিটিভ হয়, এবং এই জন্য ইনফিরিয়র ভেনা কেবা থেকে ব্লাড আসতে পারে না, এবং ওই সময় ইনফিরিয়র ভেনা কেবাটা ডাইলেটেশন বেশি দেখায়। আর ইয়েতে ইনফিরিয়র ভেনা কেবা ডাইলেটেশন বেশি দেখাবে, হার্টে ফ্লোটা কম হবে, যার কারণে এইটার ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। এটা তো হচ্ছে আপনার ইন্সপিরেশনের যে আইভিসি ডায়ামিটার সেটা থেকে এক্সপিরেশনের আইভিসি ডায়ামিটার বিয়োগ দিয়ে সেটাকে আমার এক্সপিরেশনের আইভিসি ডায়ামিটার দিয়ে ভাগ করতে হবে। নর্মাল ভ্যালু কি? নর্মাল ভ্যালু হচ্ছে 20% to 50%। যদি 50% এর বেশি হয় তার মানে হচ্ছে পেশেন্ট এটা ফ্লুইড দিলে রেসপন্স করবে, আর 20% এর কম হলে তার মানে হচ্ছে ডাইলেটেড হয়ে আছে, এটা ফ্লুইড দিলে বরং হচ্ছে পেশেন্ট আরো খারাপ হবে। আচ্ছা, এই আইভিসিটা আমরা মাপবো কোথায়? এটা মাপবো হচ্ছে যে সাবকোস্টাল যেটা আমরা প্রোবটা বসাই, ওখানে বেসিক্যালি হচ্ছে হেপাটিক ভেনটাকে আগে ডায়াগনোসিস মানে আইডেন্টিফাই করতে হয়। হেপাটিক ভেনটা যেখানে ইনফিরিয়র ভেনা কেভায় ঢুকবে তার 2 থেকে 3 সেন্টিমিটার ডিস্টালি গিয়ে তখন আমরা আইভিসি যে ট্রান্সফার ডায়ামিটারটা মাপি। এখানে বেসিক্যালি আইভিসি যে কি হয়, আইভিসি আমরা কি রকম পাবো? যদি হাইপোভলিউমিক শক হয় ডেফিনেটলি আইভিসি আমরা কোলাপসিং পাবো। ডিস্ট্রিবিউটিভ শক হলে, ডিস্ট্রিবিউটিভ শক বলতে হচ্ছে যে অ্যানাফাইলেকটিক বা এই ধরনের শক, বা হচ্ছে যে প্যানক্রিয়াটাইটিস যেখানে থার্ড স্পেস সিকুয়েস্ট্রেশন হয়, সেপসিস,
যেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক, এখানে হচ্ছে নর্মাল থাকবে অথবা হচ্ছে অল্প কোলাপসিং থাকতে পারে। কার্ডিওজেনিক শক আর অবস্ট্রাকটিভ শক এই দুটাতেই হচ্ছে ডিস্টেন্ডেড থাকবে। কেন? কার্ডিওজেনিক শক তোর হার্টের কন্ট্রাক্টিলিটি ভালো না, সে ফ্লুইডটা বের, তার হার্টে অলরেডি ব্লাড জমে আছে, বের করতে পারছে না। সো এখান থেকে আইবিসি থেকে যে ব্লাড যাবে সেটা পাচ্ছে না, আলটিমেটলি ডিস্টেন্ডেড। অবস্ট্রাকটিভও তাই। অবস্ট্রাকটিভ শকের উদাহরণ হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেট এই টাইপের। এখানে আলটিমেটলি এই হার্টের উপরে যে প্রেশার, এই প্রেশারের জন্য আইবিসি থেকে ব্লাড যেতে পারছে না, আলটিমেটলি আইবিসি আমরা ডাইলেটেড পাচ্ছি। এবং ট্রিটমেন্ট হচ্ছে কজ। যদি অবস্ট্রাকটিভ হয় সেই অবস্ট্রাকশনটাকে আমরা প্রিভেন্ট করতে হবে। কার্ডিওজেনিক হয়, কার্ডিওজেনিক শকের ম্যানেজমেন্টে যেতে হবে। যদি ডিস্ট্রিবিউটিভ হয় তাহলে আমি এখানে ফ্লুইড দিতে পারবো, অ্যান্টিবায়োটিক শুরু করবো, যে সেপসিস বান্ডল ডক্টর রোজিনা গতদিন বলেছেন যে 3 আওয়ার বান্ডল, 6 আওয়ার বান্ডল। সো এই জিনিসগুলো আমরা দেখবো। 12 নম্বর স্লাইড। এরপরে হচ্ছে আপনার ইনভেসিভ। তখন আমরা মোটামুটি নন ইনভেসিভ গুলা করলাম। ইনভেসিভের মধ্যে সেরাম ল্যাকটেট লেভেল, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার কোনো ডেফিনেটিভ নাই যে কতক্ষণ পর পর দেখবেন বা কতটুকু দেখবেন। তবে বলা হয় যে কোনো পেশেন্ট প্রথমে যদি আমি টিস্যু হাইপোপারফিউশন সাসপেক্ট করি, আমাকে অবশ্যই একটা সেরাম ল্যাকটেট পাঠানো উচিত, বিশেষ করে সেপটিক শকের ক্ষেত্রে। এবং যদি এটা 2 এর বেশি হয় তাহলে বুঝতে হবে যে তার ল্যাকটেট লেভেল অনেক বেশি। তো কত বেশি হলে পেশেন্ট কত খারাপ হবে এটা নিয়ে আসলে খুব বেশি স্টাডি নাই। তবে আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে যদি 7, 8, 9, 10 থাকে, আমরা আসলে এইসব পেশেন্টে বলতে গেলে হোপ ছেড়ে দেই। তার মানে আরেকটা জিনিস দেখতে হয় যে প্রত্যেক 6 ঘন্টা পর পর আপনি সেরাম ল্যাকটেট লেভেল দেখবেন। ধরেন একটা সেপটিক শক আসলো, আপনি সেপসিসের ম্যানেজমেন্ট দিলেন, অ্যান্টিবায়োটিক দিলেন, ফ্লুইড দিলেন, এখন আপনি সেরাম ল্যাকটেট লেভেল 6 ঘন্টা পর পর দেখতে থাকবেন। এই সেরাম ল্যাকটেট লেভেলটা আমরা কেন দেখবো? সেরাম ল্যাকটেট লেভেলটা দেখবো বেসিক্যালি হচ্ছে যদি আমার এই সেপটিক শক হয়, অ্যান্টিবায়োটিকটা তার কাজ করে এবং তার হাইপোপারফিউশন ইমপ্রুভ হয়ে আসে, তাহলে সেরাম ল্যাকটেটও আস্তে আস্তে, ল্যাকটেট ক্লিয়ারেন্স বলি আমরা, ল্যাকটেটটাও আস্তে আস্তে কমতে থাকবে। যদি ল্যাকটেট ক্লিয়ারেন্স হতে থাকে তার মানে পেশেন্ট রেসপন্স করছে, সেটা ফ্লুইডে হোক বা অ্যান্টিবায়োটিক হোক, বায়োটিকে হোক। এখন এটাকে আমি 6 ঘন্টা পর পর করবো, নাকি এটা আমি আরো কম স্পেসিং এ করবো, সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার ক্লিনিক্যাল জাজমেন্টের উপরে বা আপনাদের ক্লিনিক্যাল জাজমেন্টের উপরে। এরপর হচ্ছে এবিজি। এবিজি খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এবিজিতে আমরা অনেক কিছু দেখি, পেজ দেখি, অক্সিজেন লেভেল দেখি, কার্বন ডাইঅক্সাইড লেভেল দেখি, তারপর বাইকার্ব লেভেল দেখি, বেজ এক্সেস দেখি। মেইনলি আসলে হচ্ছে বেজ এক্সেসটা খুব ইম্পর্টেন্ট, এবং বাইকার্ব ডেফিনেটলি। কারণ একটা পেশেন্ট যদি এমন হয় যে আমার দেখে মনে হচ্ছে এটা মেটাবলিক অ্যাসিডোসিস, এখন মেটাবলিক অ্যাসিডোসিস আমার ক্লিনিক্যাল সেই একই, আবার ক্লিনিক্যাল ইভালুয়েশন পেশেন্ট ডিকে কিনা। যদি পেশেন্ট ডিকে হয়, আমার যদি মেটাবলিক অ্যাসিডোসিস সেটা 7.1ও হয় পিএইচ, আমি কিন্তু প্রথমেই বাইকার্ব দিব না, যদিও আমার বাইকার্বনেট কম, সেক্ষেত্রে আমার ফ্লুইডটাই আমি আগে দিই। সে একই রকম হচ্ছে একটা পেশেন্ট একেআই যদি আসে, একেআই উইথ মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে আমার একেআই ম্যানেজমেন্টে আমাকে যেতে হবে। যদি আমার মনে হয় যে টিস্যু হাইপোপারফিউশন আছে, আমি ফ্লুইড দিব। আর যদি এমন হয় যে তারপর মিথানল পয়জনিং কিন্তু এরকম এবিজিতে বেজ এক্সেস অনেক মাইনাস নেগেটিভ আসতে, অনেক নেগেটিভ আসতে পারে, বাইকার্বনেট কম থাকে, তাদের ক্ষেত্রে আমরা পিএইচটা দেখে এবং ক্লিনিক্যাল সিনারিওর উপরে ডিপেন্ড করে আমরা সেই অনুযায়ী আগাবো। এরপর হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেশার নিয়ে বলে আমি পরে একটা ছবি দেখাবো সেন্ট্রাল ভেনাস প্রেশারের ইয়েগুলা নিয়ে। তারপর হচ্ছে ইন্ট্রাআর্টেরিয়াল ব্লাড প্রেশারটা আসলে আমরা করি, কিন্তু খুব বেশি না। যখন আমরা দেখি যে 2টার বেশি আনঅট্রপ লাগছে এবং আমরা অনেক পেশেন্টেরই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে, তো যেসব পেশেন্টের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ থাকে তাদের কিন্তু আপনি ইয়েতে পাবেন না, ম্যানুয়ালি ব্লাড প্রেশার বলেন বা এনআইবিপি দিয়ে বলেন, এই ব্লাড প্রেশার মেজারমেন্টটা কিন্তু ব্লাড প্রেশার এইসব দিয়ে ব্লাড প্রেশার খুব ভালো আমরা বুঝি না। তো যেসব পেশেন্ট অথবা অনেক মোটা পেশেন্ট, যে পেশেন্টের বিএমআই অনেক বেশি, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় আমরা ব্লাড প্রেশারটা ভালো বুঝতে পারি না। সেসব ক্ষেত্রে আমরা ইন্ট্রাআর্টেরিয়াল ব্লাড প্রেশার দেখি। এটা কেন দেখি? একটা হচ্ছে আমি এটা দেখে আমরা প্রি-টাইট্রেট করতে পারি, আরেকটা হচ্ছে এটা দেখে আমরা যে আয়নোট্রপ, সেই আয়নোট্রপ গুলো আমরা টাইট্রেট করতে পারি।
ইন্ট্রাআর্টেরিয়াল ব্লাড প্রেশার মনিটরিং এর এটা একটা সুবিধা। আরেকটা সমস্যা হচ্ছে এটা খুবই অপারেটর ডিপেন্ডেন্ট। ইন্ট্রাআর্টেরিয়াল ব্লাড প্রেশার দেখার জন্য যে একটা আর্টেরিয়াল লাইন আমরা ইনসার্ট করি, সেটা থেকে ইনফেকশন হতে পারে, সেটা থেকে থ্রোম্বোসিস হতে পারে। ইভেন আমাদের এমনও কেস আসছে যে পেশেন্টের স্কিন এক্সফোলিয়েশন হয়ে গেছে এবং ডিস্টাল পোর্শন গ্যাংগ্রিন হয়ে গেছে শুধুমাত্র ইন্ট্রাআর্টেরিয়াল ডিভাইসের কারণে। তো এটা খুবই ওয়াইজলি ডিসিশন নিতে হয় কোন পেশেন্টের আমরা ইউজ করব, কোন পেশেন্টের আমরা ইউজ করব না। সেন্ট্রাল ভেনাস অক্সিজেন স্যাচুরেশন এটা বেসিক্যালি বলে হচ্ছে পালমোনারি আর্টারি থেকে যদি নেওয়া যায় মিক্স ভেনাস অক্সিজেন। তো এটা তো আমরা পারি না, আমরা সেক্ষেত্রে সেন্ট্রাল সিবিপি করে সেখান থেকে আমরা নিয়ে দেখি। অথবা হচ্ছে আপনি যদি এবিজি করেন, এবিজিতে আপনি যে অক্সিজেনটা দেখবেন সেই অক্সিজেনের সাথে এই সেন্ট্রাল ভেনাস অক্সিজেনের 2 থেকে 7 বেশি আসলে ডিফারেন্স থাকে না। এটা দিয়ে আপনি মোটামুটি একটা ধারণা করতে পারবেন যে তার সেন্ট্রাল ভেনাস যে মিক্সড অক্সিজেন স্যাচুরেশন, এটা বেসিক্যালি মিক্সড অক্সিজেন স্যাচুরেশন, সেটা কত আছে এবং তার টিস্যু হাইপোক্সিয়া হচ্ছে কিনা বা টিস্যু অক্সিজেনেশন কেমন হচ্ছে। বলছি পালমোনারি আর্টারি ক্যাথেটার, এটা আমি যেটা বলছিলাম পালমোনারি আর্টারি ক্যাথেটার দিয়ে আগে দেখতো যে পালমোনারি আর্টারি ওয়েজ প্রেশার কেমন। তো বেসিক্যালি এটা অনেক বেশি অপারেটর ডিপেন্ডেন্ট এবং এটার কমপ্লিকেশন অনেক বেশি, এই জন্য এটা বেসিক্যালি এখন অবসলিট। এটা বাংলাদেশে কেন, এটা আসলে কার্ডিয়াক সার্জারি ছাড়া ওয়ার্ল্ডের কোথাও আসলে আইসিইউ বলেন এইচডিউ বলেন কোথাও এটা এই হিমোডাইনামিক মনিটরিং এর জন্য এখন ইউজ হয় না। এটা শুধু জানার জন্য যে একটা মনিটরিং টুল। 12 নম্বর স্লাইড। এটা হচ্ছে যে সিবিপি ওয়েব ফর্ম, এটা অনেকগুলো ওয়েব থাকে, এ সি বি এক্স ডিসেন্ট, 3টা পিক, একটা এ একটা সি একটা বি, আর হচ্ছে 2টা হচ্ছে আপনার ডিসেন্ট, একটা এক্স ডিসেন্ট একটা হচ্ছে ওয়াই ডিসেন্ট। এখন এটা হচ্ছে আপনার রাইট অ্যাক্সিয়াল কন্ট্রাকশনের সাথে কোইনসাইড করে। সিটা হচ্ছে ট্রাইকাসপিড ক্লোজার, তারপর ভি হচ্ছে রাইট অ্যাক্সিয়াল ফিলিং যেটা সেটা, আর এক্স ডিসেন্ট হয় হচ্ছে আর আর্টেরিয়াল রিল্যাক্সেশনে, আর ওয়াই ডিসেন্টটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিলিং। এখন এইটা হচ্ছে নর্মাল, এখানে যে রেড কালারের যেটা দেখাচ্ছে এ সি এক্স ওয়াই বি এটা দেওয়া, এবং এটা ইসিজির সাথে আমাদের কোইনসাইড করে দেখাচ্ছে যে কোন পোর্শনে এটা কোনটা হয়। তো এটার একটা সুবিধা হচ্ছে সিভিপি যে এটা যদি কোনোটাতে কোনো ডিস্টরশন হয়, যেমন ধরেন এ ওয়েভটা অ্যাকচুয়াল ফিব্রিলেশন যদি হয় বা অ্যাকচুয়াল ফ্লাটার হয়, কারণ এটা তো এখানে যেমন দেখাচ্ছে একটা রেগুলার একটা রিদম পি কিউআরএস টি পি কিউআরএস টি, কিন্তু আমার যখন অ্যাকচুয়াল ফিব্রিলেশন হয় সেখানে তো আসলে কোনো পি থাকে না, বা ফ্লাটার হয় যখন এটা এটা ফ্লাটার ওয়েভ দিয়ে পিটা রিপ্লেস হয়ে যায়, তখন কিন্তু এই ওয়েভটা থাকবে না। আবার ট্রাইকাসপিড বা যদি ইয়েতে পালমোনারি স্টেনোসিস হয় বা আরবি ফেলিয়ার হয়, তখন এই ওয়েভটা অনেক বেশি পিক হয়ে যাবে। তো সেরকমই সি ওয়েভ আপনার ট্রাইকাসপিড রিগার্গিটেশন যদি হয়, তখন এই যে মাঝখানে যে একটা এক্স ডিসেন্ট আছে সেই এক্স ডিসেন্টটা থাকবে না, সি আর বি তখন হচ্ছে মিলে যাবে এক্স ডিসেন্টটা, এই যে কার্ভটা নিচের এই কার্ভটা তখন হচ্ছে ব্লান্ট হয়ে যাবে। আর এক্স ডিসেন্টটা হচ্ছে বাড়ে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে। তো এইটা আমি যেটা বললাম সিবিপি ওয়েবফর্ম ইন্টারপ্রিটেশন আসলে ইম্পর্টেন্ট, আবার ইম্পর্টেন্ট নাও, কারণ একটা পেশেন্ট যখন মেকানিক্যাল ভেন্টিলেশনে থাকে এবং তার যেমন বললাম যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, তার ট্রাইকাসপিড বাল্বে কোনো প্রবলেম আছে বা কোনো জাংশন অন রিদম, অথবা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, অথবা ইন্ট্রাঅ্যাবডোমিনাল তার প্রেশার অনেক বেশি, অথবা হচ্ছে পেরিকার্ডিও সরি কার্ডিয়াক টেম্পোনেট আছে, তবে মেকানিক্যাল ভেন্টিলেশনে পজিটিভ প্রেশার ভেন্টিলেশনে আছে, সেসব ক্ষেত্রে আসলে সিবিপি আমাদের খুব বেশি হেল্প করে না। সিবিপি সাবস্টিটিউট এখন ইনফিরিয়র ভেনা ক্যাভাল ইন্ডেক্স। আচ্ছা, ইন্ট্রাআর্টেরিয়াল প্রেশার মনিটরিং, এটা হচ্ছে 14 নাম্বার স্লাইডটা। তো এটা জাস্ট হচ্ছে কি কি লাগে এটা আমি লিখেছি, এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, যারা করবেন তারা তো জানেন। একটা ক্যানোলা লাগে, একটা টিউব লাগে, একটা ট্রান্সডিউসার লাগে, একটা ফ্লাশিং সিস্টেম লাগে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে ছবিটা আছে একটা 3-ওয়ে ট্যাপ থাকে, এই যে একটা ফ্লাশিং সিস্টেম থাকে আর হচ্ছে একটা যে ট্রান্সডিউসার থাকে, এই ট্রান্সডিউসারটা এবং ফিলিং টিউব ফ্লুইড ফিল যে টিউবটা প্রেশার স্যালাইন এটা একই লেভেলে থাকতে হবে, হার্টের সাথে একই লেভেলে থাকতে হবে। আচ্ছা, আমি এতক্ষণ যেটা বললাম হচ্ছে বেসিক্যালি বেসিক,
তো বেসিকটাই হচ্ছে, বেসিক হিমোডাইনামিক মনিটরিংটা আসলে বেশি ইম্পর্টেন্ট। এখন যেগুলো বলবো সেগুলো শুধু আপনাদের নাম মনে রাখলেই চলবে। যেমন হচ্ছে অ্যাডভান্স হিমোডাইনামিক মনিটরিং এ দুইটা ভাগ করা, একটা হচ্ছে স্ট্যাটিক মার্কার আর একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক মার্কারের মধ্যে যেটা হচ্ছে বেসিক্যালি ভলিউম রেসপন্স দেখবো, যে সিবিপি দেখে দেখে যেটা বলে যে রাইট আর্টিরিয়াল প্রেশারটাই সিবিপি সাথে কোয়েনসাইড করে। নর্মাল হচ্ছে 0 to 5, তো মোটামুটি 12 পর্যন্ত অ্যালাউ করে, কিন্তু এর বেশি যদি হয় আমরা ফ্লুইড দিব না, এর কম থাকলে আমরা ফ্লুইড দিব। পালমোনারি আর্টারি অক্লুশন প্রেশার বেসিক্যালি এটা যে পালমোনারি আর্টারি ওয়েজ প্রেশার পালমোনারি আর্টারি ক্যাথেটার দিয়ে দেখা হয়, এটা দিয়ে আসলে হচ্ছে এখন এটা করা হয় না, অবসলিট। আর গ্লোবাল এন্ড ডায়াস্টোলিক ইন্ডেক্স, ডায়াস্টোলের পরে পেশেন্ট, এটা বেসিক্যালি ইকো দিয়ে করা হয়। ইকো দিয়ে আমার দেখতে হয় যে একটা ডায়াস্টোলের পরে আমার ওই ডায়াস্টোলিক এরিয়া হার্টের ক্যাভিটিতে তার কতটুকু কতটুকু সে ফিল আপ হয়ে আছে। এখন একটা পেশেন্টের যদি এমন হয় যে অনেক ট্যাকিকার্ডিয়া হচ্ছে বা এসবিটি হচ্ছে অথবা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, সেসব ক্ষেত্রে কিন্তু এগুলো মেজার করা যায় না। তো এই জিনিসগুলো হচ্ছে এমন জিনিস যে আপনার হার্ট রেট একটা নির্দিষ্ট ধরেন 60 to 70 যদি থাকে তাহলে আমি ভালোভাবে এটা হয়তো বা দেখতে পারবো, কিন্তু যদি ইরেগুলার হয় তাহলে হয়তো বা অনেক হার্ট রেট থাকে আমি এটা দেখতে পারবো না। ফোর্থ নাম্বারও তাই, লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক এরিয়া, এটারও হচ্ছে আপনার করতে হয়। এটা হচ্ছে একটা শকের ওই যে শকের সাথে আমার এসোটো কেমন থাকে, তারপরে প্লেথিসমোগ্রাফির ওয়েটটা কেমন থাকে, ওটার একটা ছবি। এটা এটা বলা হয়েছে বেসিক্যালি। আর কিছু ট্রিটমেন্ট তো আসলে ডিপেন্ড করে হচ্ছে অ্যাকর্ডিং টু কজ। আর ডাইনামিক মার্কারের হচ্ছে যে ভলিউম রেসপন্সিভ, যেটা আমরা দেখি দুইটা জিনিস, একটা হচ্ছে ভলিউম রেসপন্সিভ। সরি, কে কিছু বলবেন? ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে 18 নম্বর স্লাইড, সেটা হচ্ছে 18 নম্বর স্লাইডটা দেবেন। ডাইনামিক মার্কার হচ্ছে ভলিউম রেসপন্সিভ, দুইটা রেসপন্স, একটা হচ্ছে ভলিউম রেসপন্সিভনেস, একটা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে মিক্সড ভেনাস অক্সিজেন, সরি হ্যাঁ মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশনটা দেখা। তো ভলিউম রেসপন্সিভনেস দেখার জন্য এখানে বেসিক্যালি হচ্ছে আমার একটা প্রিলোডের চেঞ্জ আর দেখা, এবং সেই সাথে মনিটর করা যে স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট এবং অন্যান্য সারোগেটগুলো। তো এটা এই যে কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউম, এগুলা তো আসলে বেসিক্যালি এমনি দেখা সম্ভব না, কারণ এটা হচ্ছে ফিক প্রিন্সিপাল দিয়ে আমরা যে ফিজিওলজিতে করেছিলাম যে ফিক প্রিন্সিপাল দিয়ে দেখা বা থার্মোডাইলিউশন টেকনিক দিয়ে দেখা। একটা সিভিপি বা পালমোনারি আর্টারি ক্যাথেটার দিয়ে কিছু ঠান্ডা পানি কোল্ড স্যালাইন ঢুকানোর পরে এটা হচ্ছে এই যে পথে যেতে থাকবে একটা পর্যায়ে গিয়ে এই যে টেম্পারেচারের ডিফারেন্স এবং হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ, এটা দেখে সেখান থেকে হচ্ছে আপনার এই কার্ডিয়াক আউটপুট আর স্ট্রোক ভলিউম এগুলো বের করা হয়। সো এই ফিফ প্রিন্সিপাল করে আসলে এই যে পালমোনারি আর্টারি ক্যাথেটার দিয়ে দেখা, এগুলো আসলে এখন অবসলিট। এগুলারই সারোগেট হিসেবে যেমন ট্রান্সপোলার থার্মোডাইলুশন, যেটা যে ইসোফেজিয়াল ডপলারটা করা হয় কি, একটা হচ্ছে ছোট ডপলারের ডপলার নিয়ে এটা একটা কি বলবো ছোট যে ক্যাপসুল এন্ডোস্কোপি যেরকম সেরকম একটা জিনিস ইসোফেগাস দিয়ে ঢুকাই দেওয়া হয়, ঢুকাই দিয়ে সেটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা বরাবর এটা রাখা হয়। এরপরে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার যে ব্লাড ফ্লো সেটাকে সে ডিটেক্ট করে সেখান থেকে সে কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউম এগুলা ক্যালকুলেট করতে পারে। এটা আলাদা ডিভাইস থাকে, যে হিমোডাইনামিক মনিটরিং এর কিন্তু আলাদা স্পেশাল ডিভাইস আছে, আমি জানি না আমাদের হসপিটালে নাই হিমোডাইনামিক মনিটরিং এর ডিভাইস, বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমি জানি না, তবে এই জিনিসগুলো দেখা যায়। পালস কন্ট্রোল অ্যানালাইসিস, এটাও বেসিক্যালি বাংলাদেশে কোথাও হয় না, ইউএসএ যদি হতে পারে কোনো একটা জায়গায়। তো এগুলো শুধু নামগুলো জানলেই আপনাদের হবে ডাইনামিক মার্কারের। তারপরে পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড রিব্রিদিং, এটা বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয়, এরপরে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের একটা রেশিও দেখে দেখা হয় যে তার টিস্যু পারফিউশন কেমন হচ্ছে। 5 নাম্বার হচ্ছে থোরাসিক ইলেকট্রিক্যাল বায়োইম্পিডেন্স এন্ড বায়োরিঅ্যাক্টেন্স, আর হচ্ছে যেটা আমি বললাম সিস্টেমিক
অক্সিজেন, মিক্স ভেনাস অক্সিজেন স্যাচুরেশন। এরপরে 19 নাম্বার স্লাইড, এই যে এটা এখানে কখন এটা বাড়বে কখন কমবে। যদি কার্ডিয়াক আউটপুট কমে যায়, যদি পেশেন্টের এনিমিয়া থাকে, হিমোগ্লোবিন কম, তার অক্সিজেনেশন হচ্ছে না, মেন্টাল পেশেন্ট খুব স্ট্রেসে আছে, তার ক্যাটাবলিজম অনেক বেশি হচ্ছে, রেস্টলেসনেস, হাইপারথার্মিয়াতেও তাই, ক্যাটাবলিজম, প্রচুর ক্যাটাবলিজম হয়। পেশেন্ট যদি এজিটেটেড থাকে, এইসব ক্ষেত্রে যদি ওয়ার্ক অফ ব্রিদিং বেড়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এটা কমে যায়। আর যেসব ক্ষেত্রে, এবং এর অপোজিট, যদি কার্ডিয়াক আউটপুট অনেক বেশি থাকে, হিমো কনসেন্ট্রেশন যদি হয়, যেমন ধরেন সিওপিডি পেশেন্ট, হিমো কনসেন্ট্রেশন তাদের থাকে, তাদের একটু হিমোগ্লোবিনটা আপার লিমিটে থাকে 16-17, তারপর হাইপার পাইরক্সিয়া হচ্ছে কোনো কারণে, আমি অনেক বেশি বেশি অক্সিজেন দিচ্ছি, তো মেন্টাল স্ট্যাটাস যদি আমি সিটেড করে রাখি, পেশেন্ট কাম এন্ড কোয়াইট, অ্যানালজেসিয়া দিয়ে রেখেছি, টেম্পারেচার কম, মাসেল প্যারালাইসটিক এজেন্ট দেওয়া, কোনো ক্যাটাবলিক অ্যাক্টিভিটি নাই, মেটাবলিক অ্যাক্টিভিটি খুবই কম, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এটা বেড়ে যায়। সো এই ফ্যাক্টরগুলো যদি আমি ওভারকাম করতে পারি, তারপরে যদি আমি এটা মাপতে পারি, দেন ইটস ওকে। আদারওয়াইজ হচ্ছে এই আমরা আমরা যেসব পেশেন্ট দেখি আসলে বেসিক্যালি আইসিইউ এইচডিইউতে, তাদের ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলোকে বাদ দেওয়ার কোনো উপায় নাই। আর এটা একটা ইনভেসিভ প্রসিডিওর, ওয়ার্ডে এটা তো ব্যবহার আসলে করা সম্ভবই না। তো মোটামুটি আমাদের আসলে হিমোডাইনামিক মনিটরিং আমরা সব বলা কভার করার আমি চেষ্টা করছি। বেসিক্যালি কোনো বইটা আপনি পাবেন না যে গুছায় লেখা, তো এটা কোনটা আমি দেখবো কোনটা আমি দেখবো না, এটা একটা ডাইলেমার মধ্যে আমরা আমি নিজেও সবসময় ছিলাম। তো বেসিক্যালি আমি যেটা বলবো যে এটা নিয়ে অনেক স্টাডি, অনেক কিছু সবাই হচ্ছে সেই আমাদের আমাদেরও আগের যারা ছিলেন শুধু ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং হচ্ছে হিস্ট্রির উপরে যে ওনারা খুব জোর দিতেন, সেই জিনিসটাই আসলে আবার ঘুরে ফিরে যাচ্ছে, যে বেসিক, ব্যাক টু বেসিক। আচ্ছা, তাহলে এন্ড পয়েন্টস গুলা কি কি? এন্ড পয়েন্টস রিসাসিটেশন একটা হচ্ছে হার্ট রেট আমরা দেখছি, ব্লাড প্রেশার দেখছি, ইউরিন আউটপুট দেখছি, সিরাম ল্যাকটেট দেখবো, যদি সেন্ট্রাল ভেনাস প্রেশার, মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন এগুলো করা সম্ভব হয় করবো। পালমোনারি আর্টারির কথা বেসিক্যালি বলা, এটা একটা গাইডলাইন, এটা আমেরিকান কার্ডিওথোরাসিক সোসাইটির একটা গাইডলাইন, যে হিমোডাইনামিক মনিটরিং এর জন্য আমরা কি কি দেখবো। এটা হচ্ছে 20 নাম্বার স্লাইড। হিমোডাইনামিক মনিটরিং এর জন্য আমরা কি কি দেখব। তো ওই ওই সোসাইটিরই এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কনসেপ্ট আছে, এই এন্ড পয়েন্টস অফ রিসাসিটেশন গুলা দেওয়া, যে আমরা হিমোডাইনামিক মনিটরিং এর মধ্যে আমরা কি কি দেখব। এই যে হার্ট রেট, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, সিরাম ল্যাকটেট, সেন্ট্রাল ভেনাস প্রেশার, মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, এগুলা ব্লাড ফ্লো ভেরিয়েশন সেকেন্ডারি টু রেসপিরেটরি ভেরিয়েশন। এটার আরেকটা নাম হচ্ছে স্ট্রোক ভলিউম ভেরিয়েশন। এই স্ট্রোক ভলিউম ভেরিয়েশনটা আমি আসছি আবার বলবো। আরেকটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি নিয়ে বেসিক্যালি আমি বলেছি আমার ইকোকার্ডিওগ্রাফিতে আমরা যেটা বললাম যে অনেক আইডিয়া পাবো আমরা একটা পেশেন্টের কন্ট্রাক্টিলিটি বুঝতে পারবো, তার কোনো ইফিউশন আছে কিনা সেটা বুঝতে পারবো। তারপর এটা ছাড়াও আমরা যে পয়েন্ট অফ কেয়ার যে আল্ট্রাসোনোগ্রাম গুলা করি, সেগুলাতে কিন্তু নিউমোথেরাক্স থাকলে সেটাও বোঝা যাবে। এটাও কিন্তু নিউমোথেরাক্স কিন্তু একটা অবস্ট্রাকটিভ শকের একটা কারণ। অনেক পেশেন্ট দেখবেন আমরা কজ ফাইন্ড আউট করতে পারছি না, বাট নিউমোথেরাক্স এর কারণে এই পেশেন্ট আলটিমেটলি অবস্ট্রাকটিভ শক, তারপর পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট, আলটিমেটলি ডেথ। তো ফোকাসে কিন্তু এই নিউমোথেরাক্স থাকলে সেটাও বোঝা যায়। আর কোনো ইফিউশন যদি থাকে সেটা আমরা বুঝতে পারবো, অ্যাবডোমিনাল কোনো কালেকশন যদি থাকে সেটাও কিন্তু আমরা ফোকাসের মাধ্যমে বুঝতে পারবো। এখন এই যে স্ট্রোক ভলিউম ভ্যারিয়েশন, এটা কি জিনিস? এটা হচ্ছে ইন্ট্রাআর্টেরিয়াল লাইন দিয়ে মেনলি দেখা হয়। ইন্সপিরেশন আর এক্সপিরেশনে যদি পেশেন্ট পজিটিভ প্রেশার ভেন্টিলেশনে থাকে, পরের স্লাইড এটা 21 নাম্বার বোধ হয়, আমার খুব বেশি স্লাইড নাই, আমি শেষের দিকে চলে আসছি অলমোস্ট। ইন্সপিরেশন আর এক্সপিরেশনে ইন্ট্রাথোরাসিক প্রেশারের যে ডিফারেন্স ভেন্টিলেটেড পেশেন্টের, সেই ডিফারেন্সটাকে উপরে ভিত্তি করে স্ট্রোক ভলিউম ভ্যারিয়েশন, যত বেশি ভ্যারিয়েশন বাড়বে, মানে দুইটার মধ্যে ডিফারেন্স যত বেশি হবে তত বেশি এটা আমরা এক্সপেক্ট করি যে এটা ফ্লুইড বোলাসে রেসপন্ড করবে। একটা ওরা টেন্টেটিভ ওদের একটা মেজারমেন্ট আছে, সেটা
এটা তো বেসিক্যালি আমাদের মেজার করার কিছু নাই, ইন্টারআর্টেরিয়াল লাইন দিয়ে যেহেতু এটা মেজার করা হয়, এটা যে হিমোডাইনামিক মনিটরিং এর যে মেশিনটা থাকে ওই মেশিনেই কিন্তু থাকে যে আমি কোনটা কোনটা দেখতে চাই। স্ট্রোক ভলিউম ভেরিয়েশন ওইটাতে চাপ দিলে এটা আলটিমেটলি মেশিনই মেজার করে বলে দিবে যে তার ভ্যালুটা কত। যদি 12%-এর বেশি হয় তাহলে বুঝতে হবে এটা ফ্লুইডের বোলাসে রেসপন্স করবে। যদি 8%-এর কম হয় তাহলে ইউভলিউমিক, আসলে ফ্লুইড দিয়ে খুব লাভ নেই। আর 8 থেকে 12 বলছে যে রেসপন্ড করতেও পারে নাও করতে পারে। তো এগুলোই মোটামুটি হচ্ছে হিমোডাইনামিক মনিটরিং। তো আমার এখানেই শেষ। আমি শুধু 2টা স্লাইড একটু দেখাবো। গতদিন ডক্টর রোজিনা আমাকে রিকোয়েস্ট করেছিলেন, ওনার ক্লাসে বোধহয় আইনোট্রপের ডোজিংগুলো একটু জানতে চাচ্ছিলেন সবাই। ওটাকে আমি দেখাবো? জি ম্যাডাম, দেখ। এটা হচ্ছে আইনোট্রপের ডোজ ক্যালকুলেশন আমরা বেসিক্যালি আইনোট্রপ ইউজ করি 4টার মতো। এটা হচ্ছে আপনার 4টা কি 5টা। এখন এর মধ্যে সেপটিক শকে আমাদের ইনিশিয়ালি আমরা ইউজ করি নরঅ্যাড্রেনালিনে যদি আমার কাজ না হয় তারপরে আমি ভেসোপ্রেসিনে যাই, তারপরে অ্যাড্রেনে যাই, তারপরে কিন্তু একদম লাস্টে গিয়ে আমি ডোপামিনে যাব। সেপটিক শকে ইউজুয়ালি ডোবুটামিন ইউজ করা হয় না। এটা ডোবুটামিন ডোপামিন এগুলো হচ্ছে কার্ডিওজেনিক শকের জন্য প্রিজার্ভ ড্রাগ। ওই ডোপামিন হ্যাঁ ইউজ করবো সেপটিক শকে। কখন করব? যখন আমার রেডি হবে ওই সময়টাতে কিন্তু ডোপামিন ফার্স্ট চয়েস, নরএড্রিন বা ইয়ে যে। সো নরএড্রিন বাড়ানোর সিস্টেম হচ্ছে এখন আমি জানি না আমাদের আইসিইউতে যেগুলো আছে এক একটাতে 4 মিলিগ্রাম করে থাকে। আর এখন আপনার কাছে যদি 2 মিলিগ্রামের অ্যাম্পুল থাকে তাহলে আপনি নেবেন, আর যদি 4 মিলিগ্রামের থাকে নেবেন। সেটা আপনি দুইভাবে বানাতে পারেন, একটা হচ্ছে 16 মিলিগ্রামের সলিউশন বানাতে পারেন অথবা 32 মিলিগ্রামের সলিউশন বানাতে পারেন। তো যেটাই বানান না কেন, যেটা যতটুকুই ওষুধ নেবেন সেটা একটা 50 ml সলিউশন বানাতে হবে। এটা হচ্ছে ইনফিউশন পাম্পের মানে সিরিঞ্জ পাম্পের হিসাব। কিন্তু ডোজটা আমি ঠিক করবো কিভাবে যে কত ml দিব? তো এইটার হিসাব হচ্ছে বডি ওয়েট কেজি। পেশেন্টের ধরেন 70 কেজি, তাহলে 70 আমি নিব। 60 মিনিটস মানে 1 ঘন্টায় যাবে কতটুকু ভলিউম ইন এমএল, কতটুকু ভলিউম যাবে। আর হচ্ছে ডোজ অফ নরএড্রেনালিন। তো ডোজটাকে এটা আমার বলে দিতে হবে। ডোজ বলে দিতে হবে মানে হচ্ছে আমার ধরেন আমি শুরু করবো, সিস্টারকে বললাম যে 0.6 মাইক্রোগ্রাম করে চালু করেন। তার মানে এখানে ক্যালকুলেশন আমি 0.6টা রাখবো। আর নিচে থাকবে যতটুকু আমি ড্রাগ নিচ্ছি সেই ড্রাগটা। 16 মিলিগ্রাম বলে 16, 32 নিলে 32। আর 1000টা কেন? 1000টা হচ্ছে আসলে এটা মাইক্রোগ্রামে কনভার্ট করার জন্য। এটা যখন আমি মাইক্রোগ্রামে কনভার্ট করবো, উপরে মাইক্রোগ্রাম মাইক্রোগ্রাম কাটাকাটি হবে, আলটিমেটলি এটা ml এর হিসাবে আসবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ওই মাইক্রোগ্রামের জন্য এত ml পার আওয়ার করে যাবে। তাহলে এখন যদি আমি 0.6 ধরি, তাহলে 0.6 এর জন্য এখানে যত ml আসবে তত আমি পার আওয়ার আমাকে ডায়ালে ঠিক করতে হবে সিরিঞ্জ পাম্পে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন আমার সব জায়গায় তো সিরিঞ্জ পাম্প নাই, তাহলে আমি কি করব? সেক্ষেত্রে আমার নরএড্রেনালিনকে আমি ইউজ করবো না। আবার এমন থাকে যে একটা পেশেন্ট এমআরআইতে যাবে, সে সিরিঞ্জ পাম্পে আছে কিন্তু তাকে আমার এমআরআইতে নিতে হবে। এমআরআইতে তো আমি সিরিঞ্জ পাম্প নিতে পারবো না, তখন আমার মাইক্রোগুরেটে দিতে হবে। এটা ক্যালকুলেশন করে দেখা গেছে যত ml আমরা চালাচ্ছি তত মাইক্রোড্রপ পার মিনিট করে চালালে ডোজটা একই আসে। তো এটা সহজ হিসাব। আর অ্যাড্রিনালিনের ইনফিউশন এটা একই নরএড্রেনালিনের মতোই। ডোপামিন একটাতে থাকে 200 করে। আমরা ইউজুয়ালি 2টা অ্যাম্পুল নিয়ে বানাই। তো 2টা অ্যাম্পুল দিয়ে ক্যালকুলেশন ওই একই, বডি ওয়েট ইন কেজি, 60 মিনিটস, ভলিউমটা ইন ml, আর ডোজ অফ ডোপামিনের ডোজটা হচ্ছে 5 মিলিগ্রাম টু 20 মিলিগ্রামের মধ্যে, যেটা 10 আপনি 10 দিতে পারেন বা 20 দিতে পারেন। অনেকে প্রেফার করে হাই ডোজে শুরু করে আস্তে আস্তে টাইট্রেট করে নিচে নামাবে, অনেকে প্রেফার করে লো ডোজে শুরু করে আস্তে আস্তে টাইট্রেট করে বাড়াবে। কিভাবে করবেন সেটা আপনার উপরে। আর যতটুকু আমি ড্রাগ নিচ্ছি সেই ড্রাগটা আমি নিচে নিব 400 ইন্টু 1000। ডোবুটামিনের হচ্ছে 250 মিলিগ্রাম থাকে 20 ml এ। এই একটা দিয়ে আমরা 50 ml সলিউশন বানাই ডোপামিনের মধ্যে, সে ক্যালকুলেশন নিচের দিকে 250 থাকবে। আর ভেসোপ্রেসিনেরটা হচ্ছে এটা 20 ইউনিটস থাকে, আমরা ইউজুয়ালি 2টা দিয়ে বানাই। পরের স্লাইডে যান। 24 লাস্ট স্লাইডে। ভেসোপ্রেসিন আমরা 20 ইউনিটের থাকে, এটা আমরা 2টা বানাই, 2 অ্যাম্পুল নিয়ে টোটাল 40 ml এর সলিউশন বানানো হয়।
40 ml এর সলিউশন বানানোর পরে এটা আমরা আসলে 3টা দেই। একটা হচ্ছে 2, 4 অথবা 6। আবার অনেকে বলে হচ্ছে 1.8, 2.4, যেটা আপনি ফলো করেন। এর মাঝামাঝি কোনো ডোজ নাই, হয় 1.8 দিব অথবা 2.4, এটা হাইয়েস্ট ডোজ। এটা দিয়েই আমি চালাবো, অথবা 2, 4, 6। আমরা এই সলিউশনে যখন বানাই আমরা 2, 4, হাইয়েস্ট 6 পর্যন্ত দিই। তো এগুলাই হচ্ছে বেসিক্যালি ইয়ে। আর সবগুলো হচ্ছে আমরা ডাইলুশন করি নর্মাল স্যালাইন। এখন এটা আমি এত বড় বড় করে লিখলাম কেন? এটা বড় বড় করে লিখলাম এই কারণে, অনেক সময় আমাদের অনেক পেশেন্ট থাকে, পেশেন্টের হাইপারনেট্রিমিয়া, কোনো কারণ খুঁজে পাচ্ছি না, অথবা কারণ আছে আমি জানতে পারছি না, অথবা পেশেন্ট কোনো একটা অ্যান্টিবায়োটিক বা কোনো ড্রাগ পাচ্ছে। বিশেষ করে ব্রডেকটাম যারা পায় তাদের দেখা যায় যে একটু সোডিয়ামটা বাড়তির দিকে থাকে। তো সেই সব ক্ষেত্রে আমরা ড্রাগ ডাইলুশনটা 5% দিয়ে দিয়ে করি। এইসব ড্রাগগুলো সব নর্মাল স্যালাইন দিয়ে আমরা ডাইলুশন করব নর্মালি। কিন্তু যদি আমার এমন হয় যে আমার সোডিয়াম অনেক বেশি, আমি এনজি দিয়ে প্লেন ওয়াটার দিয়ে দিচ্ছি, সাথে ড্রাগ ডাইলুশনটা আমরা দিয়ে করতে পারবো, এক্সেপ্ট 2টা ড্রাগ। একটা হচ্ছে পটাশিয়াম, আরটা হচ্ছে ইনসুলিন। এই 2টা ড্রাগ আমার যত যাই হোক না কেন, এগুলো আমার নর্মাল স্যালাইন দিয়ে ডাইলুট করতে হবে। এগুলো আমি কখনোই দিয়ে ডাইলুট করতে পারবো না, কারণ যখনই আমি দিয়ে দিব পটাশিয়ামের আপটিক, সেলুলার আপটিক আরো বেড়ে যাবে, আমার ইন্ট্রাভাস্কুলার পটাশিয়াম আরো কমতে থাকবে। তো ইন্ট্রাসেলুলার হয়তো ঠিকই থাকবে, পটাশিয়াম সেই আমি যত সাপ্লিমেন্ট দিই না কেন কোনো কাজ নাই। আর ইনসুলিনেরও তাই, ইনসুলিনের অ্যাক্টিভিটি অনেক বেড়ে যাবে। সো এই জিনিসগুলো কিছু বেসিক, বাট এগুলো আমার মনে হয় মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি একটা ঘটনা দিয়ে শেষ করি। আমরা তখন ঢাকা মেডিকেলে অনারারি করি, একটা পেশেন্টের আসলো, পেশেন্টের প্যারাপ্লেজিয়া নিয়ে আসছে। সব হিস্ট্রি শুনে মনে হলো যে পেশেন্টের হয়তো জিবিএস। তো এটা একটা গ্র্যান্ড রাউন্ড প্রেজেন্টেশন ছিল, ইনিশিয়াল ডায়াগনোসিস এটাই ছিল। পরে দেখা গেল যে না, পেশেন্টের জিবিএস না, পেশেন্টের পটাশিয়াম আসছে 2.4 বা এরকম কিছু একটা। তো ওনারা পটাশিয়াম পটাশিয়াম কারেকশন হচ্ছে না। কেন কারেকশন হচ্ছে না? পরে দেখা গেল পটাশিয়াম তো বেসিক্যালি দিতে হয়, যদি আমি হাই কনসেন্ট্রেশনে দিতে চাই ডেফিনেটলি এটা সিভিলাইনে দিতে হবে, কারণ এর অসমোলারিটি অনেক বেশি, 4000-এর উপরে। তো এটা সেলের হচ্ছে লাইনিং, সেল বলছি, ব্লাড ভেসেলের লাইনিং এ বার্ন করে, অনেক বেশি জ্বালা পড়া করে। তো আপনি যদি দিতে চান তাহলে 1 লিটারে 500-তে 20 দেওয়া যাবে হাইয়েস্ট, 1 লিটারে 40, এর বেশি দেওয়া যাবে না। তো ওনারা দিচ্ছিলেন, কিন্তু সেটা ডি এর মধ্যে দিচ্ছিলেন, যার জন্য পটাশিয়াম দিচ্ছি ঠিকই, এটা ইন্ট্রাসেলুলার আপটেক এত বেশি হয়ে যাচ্ছিল, ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে থাকছিলই না, যার জন্য পটাশিয়াম আমরা পারসিস্টেন্টলি কম পাচ্ছি। তো এটা আসলে খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো জানা। হয়তো খুব মাইনর জিনিস, আপনারা সবাই হয়তো জানেন, তারপরে আমি একটু বললাম। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে আবার জিজ্ঞেস করতে পারেন কোনোটা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, একটা লেগ রাইজিং টেস্টের একটা বলছিলেন, যেটার ইন্টারপ্রিটেশনটা এটা একটু বুঝি নাই, এইটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ওয়ার্ডে অনেক সময় আমাদের পেশেন্টের বিপি একদম নন পালপেবল হলে, আমরা বিপি না পেলে অনেক সময় আইসিইউতে রেফার করার আগে আমরা ডোপামিন স্টার্ট করি। তো সেই ক্ষেত্রে তো আমরা প্রথমে তো নরেট, তারপরে বেসোপ্রেসিন, তারপরে অ্যাড্রিন, তারপরে ডোপামিন। তো সেক্ষেত্রে আমরা আগে যদি ডোপামিন স্টার্ট করি কোনো প্রবলেম হয় কিনা, বা এখানে ডোপামিন চলাকালীন কোনো মনিটরিং করতে হবে কিনা, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয়, কোনো পেশেন্ট যখন খুব শকে থাকে তখন তার পেরিফেরাল ভেইনগুলা কলাপস থাকে, আমরা সাধারণত আইভি ক্যানুলা এক্সেস করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, মানে ক্যানুলা এক্সেসের জন্য? আচ্ছা, এখন হচ্ছে প্রথম কোশ্চেনটা ছিল কি জানো, আমি লেগ রাইজিং ম্যাডাম, লেগ রাইজিং লেগ রাইজিং হচ্ছে পেশেন্ট শোয়া থাকবে। পেশেন্টের পাটাকে আমরা হচ্ছে 45 থেকে 60 ডিগ্রি তুলে নিব। বেডটাকে আমরা ওইভাবে করে নিব, অনেক বেডে করা যায়, পাটাকে একদম উপরে তুলে ফেলা যায়।
অথবা আমরাই পা ধরে পেশেন্টের পাটাকে তুলে রাখবো, কিন্তু এটা অ্যাটলিস্ট 60 সেকেন্ড আমাকে তুলে রাখতে হবে, ধরে রাখতে হবে। 45 ডিগ্রি ধরেন পেশেন্ট শুয়ে আছে, আমাকে কি দেখা যায়? ইয়েস ম্যাডাম। আচ্ছা, পেশেন্ট শুয়ে আছে, পেশেন্টের মাথা, পেশেন্টের পা, এটা এরকম আমার 45 থেকে 60 ডিগ্রি আমাকে এভাবে তুলে রাখতে হবে। এটা আমি 60 সেকেন্ড, মিনিমাম 60 সেকেন্ড আমি ধরে রাখবো। যদি 60 সেকেন্ড ধরে রাখার পরে এরপরে আমি আবার ব্লাড প্রেশার দেখবো। এর আগে তো আমি ব্লাড প্রেশার দেখলাম, এরপর আমি ব্লাড প্রেশার দেখে যদি আমি দেখি যে না এখন ব্লাড প্রেশার বাড়ছে, তার মানে বুঝতে হবে যে তাকে আমার ফ্লুইড দিলে রেসপন্সটা হবে। এটাই হচ্ছে প্যাসিভ লেগ রাইজিং। প্যাসিভ মানে আমি করছি, পেশেন্ট নিজে করছে না। ওকে ম্যাডাম, সেকেন্ড কোশ্চেনটা ছিল ম্যাডাম সেকেন্ড কোশ্চেন হচ্ছে শকে। যে আমরা ডোপামিন, হ্যাঁ শকে আমরা ডোপামিন দিলে প্রবলেম আছে কিনা। প্রবলেম, আমি ডোপামিনের কথা যেটা বললাম, ডোপামিন বেসিক্যালি এগুলো সবই হচ্ছে আইনোট্রপিক এজেন্ট। নরএড্রিন বলেন, অ্যাড্রিন বলেন, ভেসোপ্রেসিন বলেন, রুবুটামিন বলেন, আর হচ্ছে ডোপামিন, এগুলো সবই হচ্ছে আইনোট্রপিক এজেন্ট। আইনোট্রপিক এজেন্ট মানে কি, এটা কি আপনার আইডিয়া আছে? সেটা আমাকে একটু বললে আমি তাহলে আপনারও বুঝতে ফোর্স সমস্যা অফ হবে। কন্ট্রাকশনটা বাড়ায়। আইনোট্রপিক এজেন্টটা হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, এটা হচ্ছে ঠিক, কিন্তু হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ায়। মেইন হচ্ছে এটা যে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন করে এই ফ্লুইডটাকে ঠেলেও হার্টের দিকে পাঠিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আইনোট্রপিক ইফেক্ট। কিন্তু ডোপামিন, অ্যাড্রিন, এদের আরেকটা ইফেক্ট হচ্ছে ক্রোনোট্রপিক ইফেক্ট। ক্রোনো মানে কি, নাম্বার। তো ডোপামিন আমরা যখন দিই, এটার হার্ট রেটও বাড়াইতে থাকে। তো হার্ট রেট বাড়ালে সুবিধা, সমস্যা কি? হার্ট রেট বাড়ালে সমস্যা হচ্ছে, একে তো ওর হাইপোপারফিউশন, ওর হার্ট হয়তো বা দুর্বল, বা ওর টিস্যু পারফিউশন কম। এখন যখন হচ্ছে আমার এমনিতেই ব্লাড যাচ্ছে না, যখন আমার হার্ট রেট বাড়বে তখন ওই কার্ডিয়াক ফিলিংটা কম হবে, তাই না? হার্ট হার্টটাকে কন্ট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশন করে হার্টটাকে রিল্যাক্সেশন করতে দিতে হবে তার ফিলিং এর জন্য। প্রত্যেকটা যে আপনার বিট আসছে, এগুলো প্রত্যেকটা কন্ট্রাকশনের বিটই তো, তাই না? যদি কন্ট্রাকশন অনেক বেশি হয়, মানে পালস অনেক বেশি থাকে, তাহলে তো হার্টের অ্যাডুকেট ফিলিং হচ্ছে না। অ্যাডুকেট ফিলিং যদি না হয়, আলটিমেটলি আমি যেই কাজের জন্য দিচ্ছি যে একটু টিস্যু পারফিউশন বাড়াবে, সেটা হবে না। এটাই হচ্ছে সমস্যা। এই জন্য বলে যে যদি কার্ডিওজেনিক শক আপনি সাসপেক্ট করেন, আপনি আগে ডোপামিন দেন। তাও কিন্তু এখন জিনিসটা অনেক চেঞ্জ হয়ে আসছে, ডোপামিন এখনো ফার্স্ট চয়েস, কিন্তু নরএড্রিনালিনের যেহেতু আপনার ইয়েটা কম, ক্রোনোট্রপিক ইফেক্টটা কম, সেজন্য নরএড্রিনালিন প্রেফারেবল চয়েস। তো ডোপামিন না দিয়ে, বিশেষ করে আইসিইউ, এই যে ওয়ার্ডের যে পেশেন্টগুলো, বেশিরভাগই কিন্তু দেখবেন সেপটিক শক পেয়ে আপনারা আইসিইউতে পাঠাচ্ছেন। তো আমি বলবো আপনারা অবশ্যই আগে নরএড্রেনালিনটাই শুরু করবেন। এবং সেপটিক শক যদি হয়, আপনারা চোখ বন্ধ করে ফ্লুইড দেন। ডেভিডসনে এখন বলা আছে যে 250 ফ্লুইড দেন, 250 ফ্লুইড দিয়ে যদি কাজ না হয় আবার 250 দেন। তাতেও যদি কাজ না হয়, আপনি সিনিয়রের সাথে কথা বলেন, আপনি 500 ফ্লুইড দেন। 500 ফ্লুইড দেন, আর আপনি একটু চেষ্টা দেখেন, চেষ্টা যদি আপনি দেখেন যে ক্লিয়ার আছে, তাহলে আপনি আরো 500 দেন। যে এই যে ফিজিক্যাল এক্সামিনেশনের উপর আসলে কিছুই নাই। আমরা যে আইসিইউতে অনেক সময় আমরা এরকম ফ্লুইড দিতে থাকি, বিশেষ করে এই যে ডিকে, তারপর মিথানল পয়জনিং নিয়ে যখন পেশেন্ট গুলো আসে হাইপোভলিমিক শক, আমরা কিন্তু চেস্ট দেখি, একটু পর চেস্ট দেখি। ইভেন যে এখন ডেঙ্গু আসছে, ডেঙ্গুতেও তো অনেক ফ্লুইড দিতে হয়, তাই না? যখন ডেঙ্গু শক নিয়ে আসে তখন অনেক ফ্লুইড দিতে হয়, কিন্তু প্রত্যেকবারই ফ্লুইড দিয়ে দিয়ে কিন্তু আমরা চেস্ট অসকালটেট করবো। চেস্ট অসকালটেশনে যদি আপনার কোনো প্রবলেম না থাকে, আপনি ফ্লুইড দেন। আর ক্যানুলার ব্যাপারটা যেটা, আমি এটার আসলে কোনো সমাধান নাই। এটার সমাধান একটাই, যে যদি আপনারা কেউ ইনভেসিভ লাইন করা শিখে নেন, যে সাবক্লেভিয়ান লাইন, বা ইভেন সাবক্লেভিয়ান না করেন, সাবক্লেভিয়ান ওয়ার্ডে করাটা রিস্কি, আমি ডিসকারেজ করব। কারণ সাবক্লেভিয়ান করতে গেলে যেটা হয়, হেমাটোমা হয়, নিউমোথোরাক্স হয়, আপনি পেশেন্টের ভালো করতে গিয়ে ওটা খারাপ করবেন। তো বেটার হচ্ছে আপনারা যদি ফিমোরাল লাইন করা শিখে যান। আর আমাদের দেশে আসলে প্রভিশন নাই, বাইরের দেশে ওরা ইন্ট্রাশিয়াস লাইন করে। ওই যে শিন আছে, শিনের যে টিউবারকেল, টিউবারোসিটি, যেটা টিউবারোসিটির নিচে ওরা হচ্ছে যে বোন ম্যারো নিডেল দিয়ে ওরা অস্টিও কি বলে ইন্ট্রাশিয়াস লাইন করে। তো ইন্ট্রাশিয়াস লাইনও কিন্তু আপনি 1.5 থেকে 2 লিটার ইজিলি দিতে পারেন, কিন্তু আমাদের এখানে আসলে এটা ট্রেনিংও হয় না, এটা করা হয় না। এটা জাস্ট হচ্ছে আপনার এসিএলএস এ যদি আপনি কখনো ট্রেনিং নেন, দেখবেন ইন্ট্রাশিয়াস লাইনের কথা বারবার আসবে। তো এটা আসলে ইয়ে নেই। তবে আমরা
ইয়ে করতাম যে আপনারা যে ট্রাই করবেন যে ব্রাকিয়ালের উপর এখানে সেফালিক বা এগুলো কোনো কিছু পাওয়া যায় কিনা। তো এটাই আমার ওয়ার্ডে আমি আসলে ক্যানুলার উপরে আর কোনো কিছু বাংলাদেশে সম্ভব না যদি না আপনি ফিমোরাল লাইন করা শিখতে পারেন, সেন্ট্রাল ভেনাস লাইন করা শিখতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ওই সেন্ট্রাল ভেনাস প্রেসার সিবিপির ম্যাডাম কোনো ফেরাসি আছে বা কোনো ডিজিজে আমার দেখে মনে হচ্ছে বা পেশেন্টের কন্ডিশন যেমন ডিসিএম আইসিএম এই পেশেন্টগুলোতে অনেক সময় ম্যাডাম ক্রেপস পাওয়া যাচ্ছে না, বেজাল ক্রেপস অতটা ভালো পাওয়া যাচ্ছে না, কিন্তু এই পেশেন্টের ইনজেকশন ফ্র্যাকশন অনেক কম দেখা যাচ্ছে, লেস দেন 30%, কিন্তু এই পেশেন্টের সিবিপি দেখা যাচ্ছে 2-3। তো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ম্যাডাম সিবিপি মিসগাইড করে কিনা বা এটা মানে সলিউশনটা কি ম্যাডাম? আমি জানি না আপনি কোনো আইসিএম এর পেশেন্টের সিবিপি যদি 3 পান, এটা আসলে তাহলে বলতে হবে যে হয়তো বা যে ট্রান্সডিউসার দিয়ে আপনি মেপেছেন সেটা মাপাটা হয়তো ভুল। কারণ হচ্ছে যেসব পেশেন্ট আইসিএম থাকে তাদের তো এমনিতে ওভারলোডেড হার্ট, সেখানে আমি যদি এই যে সিবিপিটা থাকে কোথায়, সুপিরিয়র ভেনা ক্যাভাতে, সেখানে আমি যদি ইয়ে দেই আপনার হচ্ছে সিবিপি মাপি, তাহলে সিবিপিটা কিন্তু 3 অন্তত আসার কথা না, এটা 10, 12, 13, 15 আসতে পারে। আপনি এই যে একটা গ্রাফ আছে 13 নাম্বারটা একটু দেখাবেন প্লিজ। 13 নম্বর স্লাইডটাতে আপনি দেখেন ওখানে যে এ ওয়েভ, যেটা ওয়েভ গুলা সিবিবি ওয়েভ ফ্রম ইন্টারপ্রিটেশন, সেখানে বলছে হচ্ছে আপনার আরবি ফেলিয়ার যদি হয় এই এ ওয়েভটা অনেক বেড়ে যাবে। এরকম কিন্তু আপনি যদি ওয়েভ ফর্ম ইন্টারপ্রিটেশন করতে পারেন তাহলে দেখবেন যে পেশেন্টের এটা সিবিপির এর যে হাইটটা অনেক বেড়ে যাচ্ছে, এবং আপনাকে দেখতে হবে, ক্রস চেক করতে হবে যে তার যে ট্রান্সডিউসার দিয়ে আপনি মাপছেন সে আসলে যে মাপছে এটা বেসিক্যালি অপারেটর ডিপেন্ডেন্ট, তো এটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এটা একটা। আরেকটা হচ্ছে হ্যাঁ, আইসিএম এর পেশেন্ট তার সে অন্য কারণে শকে যেতে পারবে না তা তো না। আপনি যদি চেস্ট দেখে দেখেন যে না চেস্ট তার ক্লিয়ার আছে, তাহলে আপনি দেখে ফ্লুইড দিবেন। যেমন আমি একটা বললাম যে সেপটিক শক, আপনি 500 ফ্লুইড দিয়ে দেন। আইসিএম এর ক্ষেত্রে আপনি সেটা করলেন না, এই ঘন্টায় 100 দিলেন, তারপর পরের ঘন্টায় 100 দিলেন, এটা আপনার ক্লিনিক্যাল জাজমেন্ট। একটা পেশেন্ট ধরেন আইসিএম এর পেশেন্ট, সে তো ইউরোসেপসিস নিয়ে সেপটিক শক নিয়ে আসতেই পারে, সে নিউমোনিয়া সেপটিক শক নিয়ে আসতেই পারে, তার মানে কি আমরা তাকে আইসিএম থেকে ফ্লুইড দিব না? অবশ্যই দিব। তবে এই জন্যই যে আমার এই যে আপনার সিবিপি বেসিক্যালি একটা হচ্ছে অপারেটর ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর এর সাথে রিলেটেড। এই কারণে সিবিপি দেখাটা আমরা ডিসকারেজ করি, ক্লিনিক্যাল এক্সামিনেশনটাই আমরা মেইনলি এনকারেজ করি। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। ম্যাডাম ডাক্তার সুদীপ্ত পল একটা কোশ্চেন করেছে, অ্যান্টেরিয়র এমআই তে ফ্লুইড দিব না এবং অ্যান্টেরিয়র এমআই তে ফ্লুইড দিব, সরি ইনফেরিয়র এমআই তে ফ্লুইড দিব, এটার প্রপার এক্সপ্লেনেশনটা জানতে চাচ্ছিলাম, কোন ফ্লুইড দিব ইনফেরিয়র এমআই তে এবং কতটুকু দিব? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আসলে ইনফেরিয়র এমআই যদি শুধু হয়, আমার যখন একটা ইনফেরিয়র এমআই হয়, আমরা ইনফেরিয়র এমআই তে ইসিজি চেঞ্জটা কোথায় পাই, এটা আমাকে একটু বলেন আগে। লিড টু 3 ABF। লিড টু 3 ABF। এখন ইনফেরিয়র এটা আমরা নর্মাল ইসিজিতে মানে যেইভাবে ইসিজি লিডগুলো সাজাই সেখানে পাই। ইনফেরিয়র এমআইতে একটা স্পেশাল ইনস্ট্রাকশন থাকে ইসিজি যখন করে, সেটা হচ্ছে রাইট সাইডেড ইসিজি। নিশ্চয়ই আপনারা শুনছেন সবাই। ইয়েস ম্যাডাম। এই রাইট সাইডেড ইসিজিটা কেন করে বলেন তো আমাকে? মিরর ইমেজ ডিটেকশনের জন্য মেবি। মিরর ইমেজ দেখে কি হবে, লাভটা কি আমার? এখানে আমরা দেখি হচ্ছে রাইট সাইড করে যে পেশেন্টের আরবি ইনফেকশন আছে কিনা। আরবি ইনফেকশনটা দেখি কোথায় আমরা? আরবি ইনফেকশনটা দেখি আমরা B1 আর B2 তে। B1 আর B2 তে থাকবে হচ্ছে এসটি ডিপ্রেশন, স্পেসিফিক্যালি B2 তে বলে। মিরর ইমেজটা কি, যখন আমার ইসিজি ধরেন এটা একটা ইসিজি, হ্যাঁ আমি এভাবে পড়ছি, তো আমার প্রথমে আমি ইসিজি লেফট সাইডে নিলাম, তারপর রাইট সাইডে নিলাম। রাইট সাইডে নেওয়ার পরে B1 B2 দেখবো, জিনিসটাকে আসলে উল্টাতে হবে এভাবে,
মিরর ইমেজ দেখার জন্য। যখন আমি এভাবে উল্টাবো, হ্যাঁ, ওটা যেটা এসটি ডিপ্রেশন আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এখন উল্টালে এলিভেশন দেখাবে না। ইয়েস ম্যাডাম। বুঝতে পারলাম আমি জিনিসটা? উল্টা হবে আর কি ম্যাডাম। হ্যাঁ, উল্টা হবে। তার মানে এখন আমি যখন ইসিজিটাকে এভাবে উল্টে দেখছি, তখন আমি কিন্তু এলিভেশন দেখতে পাচ্ছি। এই এলিভেশনটাকে ইন্ডিকেট করে হচ্ছে পোস্টেরিয়র ইনফার্ক্ট। পোস্টেরিয়র ইনফার্ক্ট মানে হচ্ছে যে রাইট করোনারি আর্টারি যে সাপ্লাই দিচ্ছে তাকে, তার ওই পাশের ওয়ালটা বেসটা আপনার হচ্ছে ওই জায়গাটা ইনফার্ক্ট। ওই জায়গাটা মানে কোনটা? এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল। রাইট ভেন্ট্রিকেল এবং রাইট অ্যাট্রিয়াম। যখন এটা ইনফাক্ট হয় তখন দেখা যায় হচ্ছে এখানে ফ্লুইড দিতে হয়। এটা আপনি যদি ইকো করেন দেখবেন হচ্ছে ওই জায়গাটা কলাপস হয়ে থাকে, যেহেতু ওখানকার হার্টের কন্ট্রাক্টিলিটি নাই এবং হচ্ছে ওখানকার যে এমআই, দুইটার কারণে। তো এই যে ফ্লুইড এখানে কম, এই ফ্লুইড কমটা কিন্তু এটা বোথ হার্টের জন্য খারাপ, আর হার্ট যে তার ব্লাডটা পাম্প করে দিবে সেটার জন্য খারাপ। তো এই ফ্লুইডটা বেসিক্যালি দেওয়া হয় যে এই আরবি ইনফেক্টটা যাতে আর না বাড়ে। রাইট ভেন্ট্রিকেলের যে ভলিউম ডিপ্লিশন হয়েছে সেই ডিপ্লিশনটাকে রিপ্লেনিশ করার জন্য আইভি ইনফেরিয়র এমআইতে ফ্লুইড দেওয়া হয়। তো এখন কতটুকু ফ্লুইড দিব, কতটুকু ফ্লুইড দিব এটার আসলে কোনো মানে কোথাও কোনো বই খাতায় পাবেন না। এটা হচ্ছে পেশেন্টের, আপনি ফ্লুইড দিতে থাকবেন, চেস্ট দেখতে থাকবেন, ফ্লুইড দিতে থাকবেন, চেস্ট দেখতে থাকবেন। তো মোটামুটি আপনার 1 লিটার, এমন আমি যখন ইব্রাহিম কার্ডিকে কাজ করতাম, এরকম একটা ইনফেরিয়র এমআই পেশেন্ট, আমি একসাথে রানিং 1 লিটার দিলাম। 1 লিটার দিয়ে আমি চেস্ট দেখলাম, চেস্টে কোনো চেঞ্জ নাই, কোনো ক্রেপিটেশন নাই, কিছু নেই, পেশেন্ট শকে নিয়ে আসছে। যখন 1 লিটার ফ্লুইড দিলাম, ফ্লুইড দেওয়ার পরে দেখা গেল যে পেশেন্টের তখন বিপি পাচ্ছি আমরা 90-তে সিস্টোলিক। এরপরে আমি বাকি 500 মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে দিলাম, এবং একটু পরপর 15 মিনিট পরপরই আমি চেস্ট অক্সালটেট করছিলাম যে ক্রেপিটেশন পাচ্ছি কিনা। তো এটা হচ্ছে ইনফেরিয়র এমআই। এখন অ্যান্টেরিয়র এমআই। অ্যান্টেরিয়র এমআই মানে হচ্ছে আমার এলএডি, হ্যাঁ, এলএডি এলসিএক্স, এদের মধ্যে বেসিক্যালি এলএডি। তো এইটা হচ্ছে তার মানে লেফট ভেন্ট্রিকেল। যখন এখানে হয়, এখানে অলরেডি ফ্লুইড জমে থাকে। তো আপনি যদি এখানে দেন, এখান থেকে যেটা হয় লেফট ভেন্ট্রিকেল, এরপরে কি লেফট অ্যাট্রিয়াম, এবং লেফট অ্যাট্রিয়ামে এসে খুলে কোনটা? পালমোনারি ভেইন। তো লেফট ভেন্ট্রিকেলে হচ্ছে আমার যদি ব্লাড জমে যায়, সেখান থেকে এটা ব্যাকফ্লো হবে লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে পালমোনারি ভেইনে, আলটিমেটলি লাংসে। তো লেফট ভেন্ট্রিকেলে যদি থাকলে যে শক, সেই শকে যদি আমি ফ্লুইড দেই, এটা যেটা করবে তার পালমোনারি ইডিমা করবে। এই জন্য অ্যান্টেরিয়র এমআইতে আমরা ফ্লুইড দেই না। অ্যান্টেরিয়র এমআই না, হাই ল্যাটারাল এমআই, অ্যান্টেরিয়র এমআই, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই, অনলি ল্যাটারাল এমআই, কোন এই সবগুলো এমআইতে হচ্ছে আমরা ফ্লুইড দিব না। ইনফেরিয়র এমআইতে দিব কখন? যখন পোস্টেরিয়র ইনফার্ক্ট নিয়ে আসবে এবং শকে আসবে। ক্লিয়ার হলো? জি ম্যাম। আর কারো কোনো কোয়েশ্চেন? ম্যাডাম, অনেক সময় কোনো পেশেন্টের হার্ট রেট, স্পেশালি পালস অনেক কমে যায়, সেক্ষেত্রে কত পালস হলে আমরা এটাকে সিগনিফিকেন্স ধরবো এবং অ্যাট্রোপিন বা এই জাতীয় ওষুধটা দেওয়া যাবে? আচ্ছা, এখন হচ্ছে এটা খুব ভালো একটা কোয়েশ্চেন করলেন আপনি। হার্ট রেট কমছে কেন সেটার আমাকে একটা ব্রিফ হিস্ট্রি নিতে হবে। ধরেন আপনার পেশেন্ট কোনো বিটা ব্লকার খায়, তাহলে হার্ট রেট কমতে পারে। কোনো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খায়, সেটার জন্য হার্ট রেট কমতে পারে। পেশেন্ট হাইপোথাইরয়েড হতে পারে, সো সে হয়তো বা থাইরক্সিন খাচ্ছিল, বন্ধ করে দিচ্ছে খাওয়া, বা নিউঅনসেট হাইপোথাইরয়েড, তার ফিচার তাই বলে, তার হিস্ট্রি তাই বলে। হাইপোথাইরয়েডিজমের জন্য তার হার্ট রেট কমতে পারে, আবার কার্ডিয়াক কারণে কমতে পারে। তারপরে হচ্ছে আপনার যে টাইফয়েড হলে হয় অনেক সময়। এরপরে হচ্ছে ইভেন ডেঙ্গুতে আমরা অনেক পেশেন্ট এখন পাচ্ছি তার ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে। প্রথমে আমার দেখতে হবে যে এটা সিমটোম্যাটিক ব্র্যাডি কিনা। সিমটোম্যাটিক ব্র্যাডি, অ্যাসিমটোম্যাটিক ব্র্যাডি। সিমটোম্যাটিক ব্র্যাডি মানে কি? পেশেন্ট হাইপোটেনশন নিয়ে ডেভেলপ করতে পারে। পেশেন্ট হচ্ছে আচ্ছা, আরেকটাতে ব্র্যাডি হয় রেজড আইসিপি। তো রেজড আইসিপির ব্র্যাডি যেটা, সেটাতে হচ্ছে আমার পেশেন্ট ভমিটিং থাকবে,
হেডেক করবে এবং আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন থাকবে। জিনিসটা কি, ডায়াস্টোলিক প্রেশার ঠিক থাকবে কিন্তু তার সিস্টোলিক প্রেশারটা অনেক বেশি থাকবে, 180, 190, 200, আর সেই সাথে ব্র্যাডি। তো এখানে কিন্তু ট্রিটমেন্ট এক একটা আর এক এক রকম। ধরেন আমার যদি রেস্ট আইসিপির জন্য ব্র্যাডি হয়, সেখানে তো আমি আসলে অ্যাট্রোপিন দিয়ে লাভ নেই, সেখানে আমাকে আইসিপি কমাতে হবে। এটা ট্রিটমেন্ট হচ্ছে আইসিপি কমানো। কারণ একটা পেশেন্ট হচ্ছে বিটা ব্লকার খেয়ে আসছে, তো বিটা ব্লকার হয়তো তার অনেক ওভারডোজ হয়ে গেছে, সেজন্য সে বিটা ব্লকার। এটা আমাকে অবজার্ভ করতে হবে যে সে সিমটোমেটিক না অ্যাসিমটোমেটিক। যদি এমন হয় যে না সে অ্যাসিমটোমেটিক, মানে তার ডিজিনেস নাই, তার ব্ল্যাক আউট হয় নাই, তার হাইপোটেনশন হয় নাই, সে একবারও মাথা ঘুরে পড়ে যায় নাই, তো এই ধরনের যদি হয় তাহলে হচ্ছে আপনি ওয়েট করতে পারবেন। এটা আমরা মোটামুটি 35-40 পর্যন্ত ওয়েট করি। ইভেন 30তেও যদি পেশেন্টের সিমটম না থাকে ইউ ক্যান ওয়েট। কিন্তু যদি পেশেন্ট 40তেও যদি পেশেন্ট সিমটম নিয়ে প্রেজেন্ট করে, যে পেশেন্ট মাথা ঘুরে পড়ে গেল কয়েকবার, পেশেন্টের হচ্ছে ব্লাড প্রেশার অনেক কম, পেশেন্ট ডিজি, বা পেশেন্ট চেস্ট পেইনের কমপ্লেন করতেছে, তখন কিন্তু আপনার ব্র্যাডিকার্ডিয়ার ট্রিটমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনি অ্যাট্রোপিন দিলেন। অ্যাট্রোপিন দেওয়ারও সিস্টেম আছে। আর অ্যাট্রোপিন আপনি কতক্ষণ দিবেন, কয়বার দিবেন, এবং অ্যাট্রোপিন দিয়ে তার ইফেক্টটা দেখতে হবে। ধরেন সিমটোমেটিক ব্র্যাডি, আপনি অ্যাট্রোপিন দিলেন, হ্যাঁ, অ্যাট্রোপিন দিয়ে দেখলেন যে তার হার্ট রেট বাড়তেছে না, তাহলে কিন্তু এমনিতে আপনি অ্যাট্রোপিন 3 বার দিতে পারবেন। অ্যাকর্ডিং টু এসএলএস প্রোটোকল আপনি অ্যাট্রোপিন 3 বার দিতে পারবেন, 1 মিলিগ্রাম করে। আমাদের অ্যাট্রোপিন থাকে একটা অ্যাম্পুলে 0.6 মিলিগ্রাম, এটা খেয়াল রাখেন। কিন্তু আপনি প্রত্যেকবার অ্যাট্রোপিন 1 মিলিগ্রাম করে দিতে পারবেন, এরকম 3 বার দিতে পারবেন। 3 বার দেওয়ার পরে আপনাকে তখন যদি সিমটোমেটিক রেডি হয় তখন আপনাকে পেসিং এ যেতে হবে। সেটা আপনি ট্রান্সকিউটিনাস পেসিং করতে পারেন, বাংলাদেশে হয় কিনা জানি না। আরেকটা হচ্ছে আপনার এই যে আমরা টেম্পোরারি যে পেসমেকার করি সেটা। এখন যেটা বলছিলাম যে আপনার পেসিং, যে সিমটোমেটিক ব্রেডি, যেটা ট্রান্সকিউটিনাস পেসিং আমরা করবো। এখন অ্যাট্রোপিন যদি এমন হয় যে আমি প্রথমবার দিলাম কোনো কাজ হইল না কিন্তু পেশেন্ট এখনো সিমটোমেটিক, সেক্ষেত্রে আসলে আমার ওয়েট করা উচিত না। সেক্ষেত্রে আমি সাথে সাথে কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করব যে দেখেন আমার এই পেশেন্টের ব্রেডি হচ্ছে, ওনার একটা টেম্পোরারি পেসমেকার দরকার। এখন এই যে ব্রিজিং, আমি কার্ডিওলজিস্ট ডাকবো, কার্ডিওলজিস্টকে দেখাবো, কার্ডিওলজিস্ট দেখবে, ক্যাথ ল্যাবে নিবে, সময়টা একটু সময় লাগে। এই ব্রিজিং এ দুইটা জিনিস করা যায়। একটা হচ্ছে আপনি ডোপামিন স্টার্ট করে দিবেন। ডোপামিনের আমি যেটা বললাম ক্রোনোট্রপিক ইফেক্ট, এই ক্রোনোট্রপিক ইফেক্টটা কিছুটা সে বাড়াতে হেল্প করবে ব্লাড প্রেশার এবং সে সাথে হার্ট রেট। আর এটা হচ্ছে যদি আপনার কাছে ট্রান্সকিউটিনাস পেসিং এর প্রভিশন থাকে তাহলে আপনি ট্রান্সকিউটিনাস পেসিং করে দিবেন, মনিটরের সাথে লাগানো থাকবে, পেসিং ঠিক করে দেওয়া যায়। ওই ধরেন 70 বা 80-তে আপনি পেস করে দিলেন, ওভাবে চলতে থাকবে। আর যদি পয়জনিং হয় যে অনেক প্রোপানল খেয়ে আসছে, আপনি ইন্ট্রালিপিড দিবেন, যে আমরা প্যাটিসল দিই টিপিএন হিসেবে, এটা তো প্রোপানলের ট্রিটমেন্ট, তো এটা দিলেন, তারপরে ওয়েট করলেন, ডায়ালিসিস করালেন। তো এগুলো হচ্ছে ডিপেন্ড করে কস্টটা কি, ব্র্যাডিকার্ডিয়ার কস্টটা কি এবং ব্র্যাডিকার্ডিয়াটা সিমটোমেটিক কিনা, এটা হচ্ছে মেইন হচ্ছে ইন্ডিকেশন ব্র্যাডিকার্ডিয়া ট্রিটমেন্টের। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। ওয়েলকাম। ম্যাডাম একজন জানতে চেয়েছে যে আমাদের অস্কালটেটরি আর পালপেটরি মেথডের বাইরে আমাদের ওই যে ডিজিটাল বিপি মেশিন যেটা পাওয়া যায়, তো সেক্ষেত্রে নরমালের থেকে ওই ডিজিটালে বা ওই মেশিনে কতটুকু ডেভিয়েশন থাকে বা ওটা কতটুকু অ্যাকুরেট বা এফিকেসি কেমন? আচ্ছা, ডিজিটালে আসলে আমার এক্সপেরিয়েন্স হচ্ছে একদমই মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, আমি কোনো রকম সামঞ্জস্য পাই না, আমি কখনো মাপি না এবং আমি আসলে ডিসকারেজ করি। হ্যাঁ, অনেকেই থাকে যারা হচ্ছে যে বাসায় কেউ মাপতে পারে না, তো বেটার হচ্ছে আমি আবার বাবার জন্য আমার বোনকে আমি সাউন্ড আমি ওকে শিখাইছি, শোনাই। বেটার হচ্ছে আপনাদের আত্মীয় স্বজনে যদি হয় আপনারা সেটা করবেন। এই ডিজিটালে আসলে অ্যাকুরেট হয় না। এখন কতটুকু ডেভিয়েশন সেটা আমার কোনো আইডিয়া নেই সত্যি কথা বলতে। জি জি, থ্যাংক ইউ ম্যাডাম। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে, থাকলে করতে পারেন। ম্যাডাম ব্রেডিকার্ডিয়ার ক্ষেত্রে কি ম্যাডাম আইসোপ্রানাইন ইউজ করা হয় বা করা ক্ষেত্রে ম্যাডাম আগে ডোপামিন না আইসোপ্রানাইন? না, ডোপামিন এই শোনেন, নতুন এসিএলএস যে প্রোটোকল, এই প্রোটোকলে ডোপামিন ছাড়া আর কোনো ওষুধের কথা লেখা নেই। আপনি অ্যাট্রোপিন দিবেন, 3 বার অ্যাট্রোপিন ট্রাই করবেন 1 মিলিগ্রাম করে, এরপরে আপনি ডোপামিন দিবেন। তাতে যদি কাজ না হয় মানে এর মধ্যে ব্রিজিং হিসেবে ডোপামিন দিবেন,
এবং হচ্ছে ট্রান্সকিউটিনাস পেসিং করবেন অথবা টেম্পোরারি পেসমেকার করবেন, করে এরপরে হচ্ছে আপনি পরবর্তী ইয়েতে নেবেন। আর যদি পেশেন্ট যদি হয় অ্যাসিমটোমেটিক রেডি, কিন্তু রেডি হয়েই যাচ্ছে, তখন আপনি হল্টার করেন, হল্টার করে দেখেন যে তার সিক সাইনাস আছে কিনা বা কতটুকু কজ আছে, তার পার্মানেন্ট পেসমেকার লাগবে কিনা। তো এটা এখানে ডোপামিন ছাড়া আর কোনো ড্রাগ নেই অ্যাকর্ডিং টু এসএলএস প্রোটোকল, আহা গাইডলাইন, শুধুমাত্র ডোপামিন, আইসোপ্রেনালিনের কোনো রোল নাই এখানে। তাহলে ম্যাডাম ওই টিপিএম করার আগ পর্যন্ত সময়টা ম্যাডাম কেমনে কিভাবে আমরা মানে ডোপামিন ডোপামিন আচ্ছা ডোপামিন ইনফিউশন দিব ম্যাডাম? না, ইনফিউশন, ডোপামিন ইনফিউশন দিবেন, বোলাস না, ইনফিউশন দিবেন। ঠিক আছে থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে মনে হয় আমরা শেষ করতে পারি ম্যাডাম। আচ্ছা শেষ করি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ইন্টারেক্টিভ সেশন, এখন এমন করা যায় কি যে আমি কোশ্চেন করবো অ্যান্সার দিবে, এটা কি আপনাদের ইয়ে হবে? মানে ধরেন এখানে তো শুধু বলে গেলাম একটা আমি আসলে বুঝতেছি না, না বুঝছে। যদি হচ্ছে জি জি ম্যাডাম। মানে আমি একটা কেস দিলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম। জি জি ম্যাডাম, এটা করলেও ভালো হয়, মানে একঘেয়েমিটা কেটে যায় আর কি, মানে 1-1.5 ঘন্টা বসে থাকা, তার থেকে মনে হয় ইন্টারেকশন হলে ভালো। আচ্ছা